হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট ইউনিট ভৌত বিশ্ব ও পরিমাপের আজকে আমি 9th লেকচার নিয়ে এসেছি। এই ইউনিট শেষ হতেই চাইছে না, দেখতেই পাচ্ছ। একটু লেন্দি ইউনিট, কিন্তু খুবই ইজি। তুমি যদি ভালো করে বোঝো দেখবে এই ইউনিটটা থেকে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের হেডিং দেখো, আমি হেডিং দিয়েছি স্ক্রু গেজ। আমাদের থার্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট স্ক্রু গেজ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আগের ক্লাসগুলোতে তোমরা ভার্নিয়ার ক্যালিপার পর্যন্ত পড়েছো। আজকের স্ক্রু গেজটাও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে মনোযোগ দিয়ে তুমি প্রত্যেকটা পার্টকে বোঝার চেষ্টা করবে। এখান থেকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা বোর্ডের এক্সাম বলো, সেখানে আমরা কোশ্চেন দেখতে কিন্তু পাই। তো আসছি প্রথমে এর ইনভেনশন নিয়ে। কে আবিষ্কার করেছিল এটা? তো এটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম গ্যাসকয়েন। উইলিয়াম গ্যাসকয়েন ইনি একজন ইংলিশ অ্যাস্ট্রোনমার ছিলেন এবং ম্যাথমেটিশিয়ানও ছিলেন। তো যে উইলিয়াম গ্যাসকয়েন, উনি আমাদের ঠিক ভার্নিয়ার ক্যালিপারের পরেই স্ক্রু গেজটিকে আবিষ্কার করেন। তো ঠিক আছে, আমাদের এটা জেনে রাখা ভালো যে কে আবিষ্কার করেছিলেন। তো আমি সরাসরি চলে আসবো এবার স্ক্রু গেজের কেমন কি ব্যবহার, তাকে আমরা কিভাবে ইউজ করব, স্ক্রু গেজের সাহায্যে কোনো ভৌত রাশির পরিমাপ করলে সেখানে আমরা কতটা ভালো রেজাল্ট পাবো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রু গেজের প্রত্যেকটা পার্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে জেনে রাখো যে স্ক্রু গেজের সাহায্যে আমরা কোনো যদি ভৌত রাশির পরিমাপ করি, তো সেই পরিমাপে আমরা 3 স্থান পর্যন্ত একেবারে কারেক্ট রেজাল্ট পাবো। ভার্নিয়ার ক্যালিপারে মনে করো 2 স্থান পর্যন্ত একেবারে কারেক্ট রেজাল্ট পাচ্ছিলাম, কিন্তু স্ক্রু গেজে আমরা 3 স্থান পর্যন্ত একেবারে কারেক্ট মেজারমেন্ট পাবো। কী করে সেটা আমি পরে দেখাচ্ছি। তো আগে আমি স্ক্রু গেজের একটা রাফ ছবি তোমাকে দেখাই যে দেখতে কেমন হয়, তারপর তোমাকে আমি মেন ইনস্ট্রুমেন্টটাও দেখাবো। দেখো, একটা ইউ আকৃতির শেপ থাকে, মেটালিক পার্ট আমি আঁকছি। দেখো, এখানে একটা ফিক্স রড থাকে, আর এখানে একটা মুভেবল রড থাকে। এই রডটা মুভ করতে পারে, কিন্তু এটা ফিক্স। আর এখানে একটা সিলিন্ড্রিক্যাল পার্ট থাকে, এই সিলিন্ড্রিক্যাল পার্টের উপর আরেকটা সিলিন্ড্রিক্যাল পার্ট থাকে। পরপর আসছে, আমি নামগুলো লিখব। প্রত্যেকটা অংশ তোমাকে দেখাবো আমি। এখানে থাকে তোমার মেন স্কেল, এটা মেন স্কেলে 0, তারপর বিভিন্ন তোমার ডিভিশন করা থাকে। এটা মনে করো 5, 1 2 3 4 5 6 7 8, এভাবে তোমার পরপর চলতে থাকে। আর এটা হচ্ছে তোমার আরেকটা স্কেল, এখানেও মার্কিং করা থাকে। সব ব্যাপারে জানাচ্ছি আমি। আচ্ছা, কোনটার কি নাম যদি আমি একটু দেখি। এই যে ইউ আকৃতির ফ্রেমটা দেখছো, একে বলা ইউ ফ্রেম, একদম স্বাভাবিক। এই যে যেটা দেখছো তুমি, রডটা ফিক্স রড, এটার নাম হচ্ছে তোমার স্টাড, STUD, স্টাড, বা একে অ্যানভিলও বলে, স্টাড অথবা অ্যানভিল। যেটা মুভেবল, এটার নাম হচ্ছে তোমার স্পিন্ডেল, এটার নাম হচ্ছে স্পিন্ডেল। এই যে তুমি একটা দেখছো মেন স্কেলটা যে সিলিন্ডারের উপরে বা সিলিন্ড্রিক্যাল পার্টের উপর আঁকা আছে, সেই সিলিন্ড্রিক্যাল পার্টটাকে বলা হয় তোমার স্লিভ। এই বড় সিলিন্ড্রিক্যাল পার্টটা, যেখানে তোমার
সার্কুলার স্কেলের মার্কিং করা আছে, এটাকে বলা হয় তোমার থিম্বল। এই লাস্টের দিকের একটা পার্ট আছে, এটাকে বলা হয় তোমার র্যাচেট। তো এই আর এখানে একটা লক স্ক্রু থাকে, চলো লক স্ক্রুটা এঁকে দিই। এটা হচ্ছে তোমার লক স্ক্রু, পরিমাপ করার সময় যাতে বস্তুটা হিলে না যায় বা নড়ে না যায়। এটার নাম হচ্ছে তোমার লক স্ক্রু। এবার এই যে তুমি এতগুলো পার্ট দেখলে, এই পার্টগুলোর এবার আমি তোমাকে একটু মেন, আমার কাছে আছে একটা স্ক্রু গেজ, ওখান থেকে দেখাতে চাই। চলো দেখা যাক, দেখবে এদিকে ভালো করে। হ্যাঁ দেখো, তুমি এখানে প্রত্যেকটা স্ক্রু গেজের পার্টগুলোকে দেখতে পাবে। একটা দেখো মুভেবল পার্ট, যেটা এই যে ঘুরছে, যত আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তত এটা স্টার্ট থেকে দূরে দূরে সরে সরে চলে যাবে, এটাকে বলছে স্টার্ট। এটা ফিক্স, এটা হচ্ছে তোমার মুভেবল পার্ট, এটাকেই বলছে তোমার স্পিন্ডেল। তারপর নিচের এটা দেখতে পাচ্ছ, যেটা আমি ধরেছি, এটাকেই বলছে ইউ ফ্রেম, এটা তোমার লক স্ক্রু। এই যে তুমি সিলিন্ড্রিক্যাল পার্টটা দেখছো, যার উপরে মেন স্কেল আঁকা আছে, এটা কি বলা হয়? এটাকে বলছে স্লিভ। আর যেটা এই যে গোল গোল ঘুরছে, এটাকে বলা হয় সার্কুলার স্কেল, এর উপর আঁকা আছে, এটাকে বলা হয় তোমার থিম্বল। দেখো এখানে একটা তোমার স্কেলের মার্কিং আছে গোল গোল, এই যে 0, 5, 10, 15, 20, 25 দেখতে পাচ্ছ। তারপর লাস্টে দেখো এখানে একটা পার্ট আছে, এটাকে বলা হয় র্যাচেট। ক্লিয়ার? স্ক্রু গেজ নাম বলছো, এবার তুমি বলবে স্যার স্ক্রু কোথায়? তাহলে এটাকে পুরোটাকে যদি ওপেন করি, তাহলে তুমি এখানে স্ক্রু দেখতে পাবে। দেখো যত আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, পুরো ইনস্ট্রুমেন্টটা খুলে একেবারে বেরিয়ে চলে এলো। এই তুমি পার্টটা দেখতে পাচ্ছ, এর ভেতরে দেখো স্ক্রু আছে, দেখো ভালো করে থ্রেড দেখা যাচ্ছে পুরো, এই যে ভেতরে থ্রেডগুলো। তো ওই যে স্ক্রুটা, ওই স্ক্রুটার জন্য একটা তোমার ভেতরে সিস্টেম করা আছে নাট, ওই নাটের সাথে স্ক্রুটাকে ঘোরালেই তোমার এই স্পিন্ডেলটা এগোবে পেছবে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্টার্ট থেকে সরে সরে পিছিয়ে আসবে, আর যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্টার্টের দিকে এগিয়ে যাবে। আশা করছি তুমি স্ক্রু দেখতে পেয়েছো। ওকে, এই দেখো ভেতরে স্ক্রুগুলো, স্ক্রুর থ্রেডটা তুমি দেখতে পাচ্ছ আশা করছি। এবার এটাকে যদি আমি আবার ক্লোজ করতে চাই, এবার দেখো আমি মেন স্কেলটা পুরো দেখতে পাচ্ছি এখানে, যেটা স্লিভের উপরে আঁকা আছে। 0 থেকে 25 পর্যন্ত লেখা, দেখো মার্কিং করা আছে। 0 থেকে 25, এগুলো সাধারণত 1 mm করে হয়, তাহলে মোট 25 mm তোমার মার্কিং করা আছে। 25 mm মানে 2.5 সেমি। ঠিক আছে, এবার এটাকে আমি যদি আবার পুনরায় যদি লাগিয়ে দিই, তো এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে এইভাবে, তাহলে আবার থিম্বলটা তোমার স্লিভের উপর দেখো চেপে যাবে, দেখো চেপে গেল। আর যেটা ঘুরছে তোমার গোল গোল, এর উপরেই দেখো, এটার থিম্বলটার উপরেই তোমার সার্কুলার স্কেলটা মার্কিং করা আছে। 0 থেকে শুরু করে একেবারে 45, মানে মোট 50টা ঘর কাটা আছে এখানে। দেখো যত আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তত তোমার স্পিন্ডেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? ওকে, তো এই হচ্ছে তোমার স্ক্রু গেজের একটা বিভিন্ন অংশের ধারণা। এবার আমি বোর্ডে যাচ্ছি আবার। আশা করছি প্রত্যেকটা পার্ট তুমি দেখতে পেয়েছো। আরও যখন কিছু পার্ট বোঝাবো তখন আমি তোমাকে আবার দেখাবো। তো এটা তুমি পজ করে নোট করতে পারো। এটা হচ্ছে মেন স্কেল, এটা হচ্ছে সার্কুলার স্কেল, এগুলো তোমাকে চাইলে তুমি মার্ক করতে পারো। চলো একটু নিচে নিচে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মেন স্কেল, তাই MS লিখলাম, আর এটা যেহেতু সার্কুলার স্কেল তাই CS লিখলাম। পজ করে নোট করো। ওকে, এবার মেন স্কেলটাকে আর সার্কুলার স্কেলটাকে আমরা যতবার ইউজ করব বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে কেমনভাবে আঁকবো, ঠিক ভার্নিয়ার স্কেলের মতো একটু দেখে নাও, ভার্নিয়ার ক্যালিপারের মতো একটু দেখে নাও। ভার্নিয়ার ক্যালিপারে যেমন করে আঁকতাম আমি দুটো স্কেলকে। দেখো বারবার তো আমি এত বড় ছবিটা রাখবো না, আমি করব এই ধরনের একটা লাইন, এটা হচ্ছে তোমার স্লিভ, আর এর উপরে থাকবে তোমার সার্কুলার স্কেল।
ঠিক, এর উপরে তোমার থাকবে ওই থিম্বেল। হ্যাঁ, এইভাবে মার্কিং করব। এটা হচ্ছে মেন স্কেল, 0, 1, 2, 3, 4, এটা 5, 6, 7, 8 আরও আছে। এখানে হচ্ছে তোমার সার্কুলার স্কেল, দেখো বুঝতে পারলে কি না? তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কতে মার্কিং করব। মনে করো সার্কুলার স্কেলের এখানে আছে তোমার মনে করো 0, তারপর এখানে আছে মনে করো 1, 2, 3, 4, 5, এরকম জায়গায় 5। তো এইভাবে পরপর চলতে থাকবে। যত আমি অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘোরাবো, তত তোমার স্পিন্ডেল স্টার্ট থেকে দূরে দূরে সরে সরে যাবে। দেখে নাও, যত আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তত স্পিন্ডেল স্টার্ট থেকে দূরে দূরে সরে সরে যাবে, আর এদের মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হবে। এই গ্যাপটারই মেজারমেন্ট তোমার এই স্ক্রু গেজ থেকে করতে হয়। ঠিক, স্টাড আর স্পিন্ডেলের মধ্যবর্তী যে গ্যাপ, ওই গ্যাপটার মেজারমেন্টটাই আমাদেরকে স্ক্রু গেজ থেকে করতে হয়। তার মানে কোনো বস্তুর যদি আমরা কিছু মাপতে চাই, মনে করো দৈর্ঘ্য বা ব্যাস বা বেধ, তো আমরা কি করব, মনে করো এই পেনটার আমি ব্যাস মাপতে চাই, এই পেনটার, তো এই পেনটাকে আমি স্টাড আর স্পিন্ডেলের মাঝখানে ফাঁসাবো, চলো আগে ওপেন করি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এবার ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে টাইট করব। ক্লকওয়াইজ ঘোরালে আবার তোমার স্পিন্ডেলটা কী হবে, স্টার্টের দিকে এগিয়ে যাবে। এবার দেখো এটাকে আমি ফাঁসিয়ে দিয়েছি পেনটাকে, এই যে পেনটাকে আমি এখানে ফাঁসিয়ে দিলাম, পেনটা ঠিকঠাক টাইটনেস আছে কি নেই, মানে স্পিন্ডেলটা পেনটাকে ঠিকঠাক টাইট করে ধরে রেখেছে কি ধরে নেই, সেটা জানার জন্য আমরা এখানে র্যাচেটকে ইউজ করব। ঠিক, র্যাচেটকে একবার ঘোরালে যদি আওয়াজ হয় করর করে একটা আওয়াজ হবে, দেখবে যদি হয় তাহলে ভাবে যে তোমার টাইটনেস ওকে। দেখো আমি ঘুরে দেখছি, হয়েছে, হ্যাঁ, তার মানে টাইটনেস কমপ্লিট। এই পেনটা এবার মেজারমেন্টের জন্য রেডি, এর ব্যাস ক্লিয়ার। আবার দেখে নাও, আর যদি আওয়াজ না করে তার মানে তোমাকে আরও একটু ভালো করে টাইট করতে হবে। এই থিম্বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে টাইট করতে হবে ভালো করে, ক্লিয়ার। তো বস্তুকে এইভাবে স্পিন্ডেল আর স্টাডের মাঝে ফাঁসানো হয় এবং তারপর তার মেজারমেন্ট নেওয়া হয়। তুমি ব্যাস যদি নিতে চাও ব্যাস মাপা হবে, যদি তুমি কোনো পাতলা পাতের বেধ নিতে চাও তাহলে বেধ মাপা হবে, ছোট বস্তুর যদি দৈর্ঘ্য মাপতে চাও দৈর্ঘ্য মাপা হবে, বড় বস্তুর অবশ্যই হবে না, কারণ দেখো এত ছোট তোমার গ্যাপ, এতটুকু গ্যাপের মধ্যে আর কত বড় বস্তুই বা আসবে। দেখো একটু বুঝে দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ স্পিন্ডেল আর স্টাডের মধ্যবর্তী যে গ্যাপটা, এটা তো খুবই ছোট। ম্যাক্সিমাম কত তোমার গ্যাপ হতে পারে এখানে, বলছে স্যার 25 সেমি হতে পারে, 2.5 সেমি হতে পারে, কারণ আমাদের 25 mm পর্যন্ত মার্কিং করা আছে মেন স্কেল। তো 25 mm পর্যন্ত মেন স্কেল মার্কিং করা আছে, মানে আমি 25 mm পর্যন্তই মাপতে পারবো, তার বেশি দৈর্ঘ্য মাপতে পারবো না। এখানে যদি বলি পেনটা দৈর্ঘ্য মাপো, তাহলে পেনটা এখানে ফিট হবে না। তো স্ক্রু গেজের সাহায্যে খুব বড় বড় বস্তুর দৈর্ঘ্য মাপা যায় না কোনোদিনই, ছোট ছোট বস্তুরই দৈর্ঘ্য মাপতে পারবো, ছোট ছোট বস্তুরই ব্যাস মাপতে পারবো। যেমন ধরো সরু তারের ব্যাস আমরা ইজিলি মাপতে পারবো কিন্তু এখান থেকে, আর পাতলা যদি কোনো পাত থাকে তো সেই পাতের বেধ আমরা মেপে দিতে পারবো। অবশ্যই পাতটাকে এখানে আমরা আটকাবো স্টাড আর স্পিন্ডেলের মাঝে, তারপর এটাকে টাইট করব থিম্বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর র্যাচেট দিয়ে চেক করব যে টাইট হলো কি হলো না। তারপর এখানে আমি মেজারমেন্ট নেব, একবার মেন স্কেলের দিকে তাকাবো সেখানের মেজারমেন্ট, আর একবার সার্কুলার স্কেলের দিকে তাকাবো আরেকটা মেজারমেন্ট, ক্লিয়ার। তো আমার কাছে যে স্ক্রু গেজটা আছে এটার মেন স্কেলের ডিভিশনটা একটু অন্যরকম। কেমন আছে মেন স্কেলের ডিভিশনটা একটু দেখে নাও। দেখো আমি জুম করে দেখাচ্ছি বড় করে। একটা লাইনের ওপরে এখান থেকে শুরু করেছে 0, তারপর 1, 2, 3, 4, এটা মনে করো 5 mm লাইন, তারপর 6, 7, 8, 9 এভাবে চলতে শুরু করেছে, পরপর যাচ্ছে। আচ্ছা, যে লাইনের উপর শুনবে, যে লাইনের উপর এই মেন স্কেলের মার্কিং করা থাকে সেই লাইনটাকে বলা হয় বেস লাইন। কি বলে? বেস লাইন, বা বাংলাতে তুমি যদি বলতে চাও এটাকে প্রধান অক্ষ বা মুখ্য অক্ষও বলা হয়, ঠিক আছে। তো মুখ্য রেখা বা প্রধান অক্ষ বা বেস লাইন একই জিনিসকে বোঝায়। তো আমি কি এই লাইনটাকে নাম দিয়ে দেবো একটা,
দেখো তো এই লাইনটার নাম হচ্ছে বেস লাইন। খুবই ইম্পর্টেন্ট, বেস লাইনের তাৎপর্য আছে খুব। তো এই যে বেস লাইনের উপরে তোমার মার্কিং করা হয়েছে মেন স্কেলের, আমার এটাতে যদি তুমি লক্ষ্য করে দেখো তো দেখবে এর নিচেও একটা মার্কিং করা আছে, যেই মার্কিংটা উপরের মেন স্কেলের একটা ঘরের একেবারে মিডিলে টানা আছে। উপরে একটা মেন স্কেলের একদম মিডিলে টানা আছে, মেন স্কেলের একদম মিডিলে, মেন স্কেলের একটা ঘরের একেবারে মিডিলে মার্কিংটা করা আছে। তার মানে কি, নিচের মার্কিংটা থেকে আমি বুঝতে পারবো যে নিচের এইটুকু ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 0.5 mm। স্বাভাবিক, একটা যদি মেন স্কেলের ঘরের দৈর্ঘ্য 1 mm হয়, তাহলে নিচের এই মার্কিংটা থেকে বলতে পারবো যে নিচের এই দূরত্বটা হবে 0.5 mm, তারপরে দূরত্বটা 0.5 mm, তারপরে দূরত্বটা 0.5 mm। তো এটা থেকে সুবিধাটা কি হলো? এটা থেকে সুবিধাটা এটা হলো যে তুমি যখন স্ক্রু গেজ দিয়ে কোনো কিছু মেজারমেন্ট করবে, সেই মেজারমেন্টে তুমি কনফার্ম রিডিংটা একটু ভালোভাবে নিতে পারবে না। যেমন মনে করো সার্কুলার স্কেল এখানে এসে থেমে গেল, তো সার্কুলার স্কেল যেখানে এসে থেমে গেল তুমি কত দূর পর্যন্ত কনফার্ম দেখতে পাচ্ছ? তুমি বলবে স্যার 0.5 mm পর্যন্ত কনফার্ম দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে তোমার মেন স্কেলের রিডিংটা 0.5 mm হয়ে যাবে। পরে আসছি আমি কী করে তোমার মেজারমেন্ট নিতে হয়। সার্কুলার স্কেলের রিডিং মনে করো এখানে থেমে গেল, সার্কুলার স্কেলকে তুমি ঘোরাতে ঘোরাতে টাইট করে দিলে স্পিন্ডেলের সাথে আমার স্টাডের, তারপর মনে করো এখানে আটকে গেল। এবার সার্কুলার স্কেলের এই লাইনটা ধরো এখানে আটকে গেছে। তো এবার আমি দেখো তো মেন স্কেল কতটা দেখতে পাচ্ছি খোলা আছে। তো তুমি বলবে স্যার 1 2 3 mm পর্যন্ত কনফার্ম। দেখো যদি এখানে দাঁড়িয়ে যেত তাহলে তুমি বলতে 3.5 mm পর্যন্ত কনফার্ম। ভালো করে দেখো নিচের একটা লাইনও দেখা যাচ্ছে না, 3 পরে। তো 3 পরে নিচের লাইনটা দেখা যাচ্ছে মানেই 0.5 mm আমি আরও এক্সট্রা কনফার্ম। ঠিক, তো এইভাবে আমার কাছে যে স্ক্রু গেজটা আছে এখানে মার্কিং করা আছে। এবার সার্কুলার স্কেলের মার্কিং কেমন করে করা থাকে? এটা ছিল মেন স্কেলের মার্কিং। সার্কুলার স্কেলের মার্কিংটা কেমন চলো একটু বোঝা যাক। সার্কুলার স্কেলটা বুঝতেই পারছো পুরো রাউন্ড করে তোমার থিম্বলটা আছে, তাহলে পুরো থিম্বলটা রাউন্ড করে পুরো ভাগগুলো তোমার সার্কুলারের মার্কিং করা আছে। কেমন? যদি আমি সামনে থেকে দেখি, এটাকে যদি সামনে থেকে দেখি তাহলে তো তুমি একটা সার্কেলই তো দেখতে পাবে। সার্কুলার এখানে করা আছে 0 মার্কিং, তারপরে 1 2 3 4 5 এখানে করা আছে 5 মার্কিং, তারপর 6 7 8 9 10 এখানে করা আছে 10 মার্কিং। একেবারে ইকুয়াল ডিভিশন করা আছে। আমার কাছে যে তোমার স্ক্রু গেজটা আছে এটা মোট 50টা ডিভিশন করা আছে, তার মানে লাস্ট মার্কিংটা হচ্ছে এখানে 49। তো 0 থেকে শুরু করে এখানে 49 যদি এসে যায় তাহলে মোট কতগুলো ডিভিশন হয়ে গেল? তুমি বলো স্যার 50। হবে কি হবে না? তো এই হচ্ছে তোমার সার্কুলার স্কেলের মার্কিং বা ডিভিশন করার রুলস, যে পুরো পরিধিটাকে, সার্কেলের পুরো পরিধিটাকে সমান 50টা ভাগে ভাগ করা হয়েছে। আমার কাছে যেটা আছে এমন হতে পারে যে পুরো পরিধিটাকে 100টি সমান ভাগে ভাগ করা হলো। দেখো একটা সার্কেলের পুরো পরিধিটাকে ভাগ করা হয়েছে না? আর এটারই মার্কিং আমি বাইরে দেখতে পাচ্ছি থিম্বলের গায়ে, এটারই মার্কিং আমি থিম্বলের গায়ে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তো স্ক্রু গেজ টু স্ক্রু গেজ ভ্যারি করবে যে কত তোমার সার্কুলার স্কেল ডিভিশন থাকবে। তো সেই অনুযায়ী তো আমরা সার্কুলার স্কেল ডিভিশনটাকে বুঝবো। এটা আশা করছি বুঝে গেছো তুমি। ওকে, এবার আমি যাচ্ছি মেজারমেন্ট, যে স্ক্রু গেজ দিয়ে মেজারমেন্ট নেবো কী করে, বুঝে দিই। ওকে, দেখবে তো স্ক্রু গেজ দিয়ে যদি মেজারমেন্ট নেওয়ার আমি চেষ্টা করি, তো প্রথমে তো আমি স্ক্রু গেজ বন্ধ অবস্থায় দেখব কি ব্যাপার। যখন একটা স্ক্রু গেজ বন্ধ অবস্থায় থাকে মানে স্পিন্ডেলটা স্টাডের সাথে টাচ করে থাকে, স্পিন্ডেলটা স্টাডের সাথে টাচ করে থাকে। এই দেখো এটাকে আমি বন্ধ অবস্থায় রাখছি, দেখবে এই স্ক্রু গেজটাকে আমি বন্ধ অবস্থায় নিয়ে যাচ্ছি আগে। দেখো স্পিন্ডেলটা স্টাডকে টাচ করে গেল না? তো বন্ধ অবস্থায় থেকে শুরু করে আমাকে মেজারমেন্ট নিতে হবে। মানে কি, যখন আমি বন্ধ অবস্থায় রাখবো প্রথমে আমি চেক করব যে সার্কুলার স্কেলের জিরোটা, শুনবে ভালো করে, সার্কুলার স্কেলের জিরোটা বেস লাইনের সাথে ম্যাচ করে আছে কি নেই। কেন? যদি সার্কুলার স্কেলের জিরোটা বেস লাইনের সাথে ম্যাচ করে না থাকে, অর্থাৎ যদি এক লাইনে না থাকে, তাহলে আমি বলে দেবো এই যন্ত্রটিতে যান্ত্রিক ত্রুটি আছে।
তোমার মনে প্রশ্ন হবে, স্যার এটাও কি ভার্নিয়ার ক্যালিপারের মতো ত্রুটি পাওয়া যাবে এখানেও? আমি বলবো ইয়েস, এখানেও দুই ধরনের ত্রুটি পাবো, একটু পরে আলোচনা করছি। তো প্রথম কাজ কি, একটা যন্ত্রকে আগে বন্ধ অবস্থায় চেক করব যে সার্কুলার স্কেলের 0 আর মেন স্কেলের বেস লাইন এক লাইনে আছে কি নেই। একটু বোঝার চেষ্টা করো এটা। যদি যন্ত্র বন্ধ অবস্থায় রাখি কেমন হবে দেখতে এটা? তোমার থিম্বল এভাবে উঠে যাবে পুরো, আর এখানে তোমার কি ভিজিবল হবে, তোমার এখানে ভিজিবল কি হবে, থাকবে এই জায়গাটা 0 নিশ্চয়ই, এটাই বেস লাইন। আর এখানে থাকবে তোমার, এটা হচ্ছে বেস লাইন, এখানে থাকবে তোমার সার্কুলার স্কেলের 0। দেখো ভালো করে, এইভাবে মার্কিং করা থাকবে। তারপর উপর দিকে তুমি 1 2 3 4 করে 5 যা পাওয়ার পাবে সব। তো কথা হচ্ছে এটা যে সার্কুলার স্কেলের 0টা যেন বেস লাইনের সাথে ম্যাচ করে থাকে, সার্কুলার স্কেলের 0টা যেন বেস লাইনের সাথে ম্যাচ করে থাকে। মূল স্কেলে 0-র সাথে ম্যাচ করতে পারবে না, তো এটা একটু বোঝার চেষ্টা করো। এটা যদি মেন স্কেল হয়, মেন স্কেলের 0 এখানে, তারপর 1 2 3 4, এখানে 5 6 7 8 9 10, এখানে মনে করো 10 11, তারপর মনে করো এখান থেকে তোমার সার্কুলার স্কেল চালু, আরও আছে ভেতরে মেন স্কেল, তো মনে করো এখানে এসে দাঁড়িয়ে আছে। তো সার্কুলার স্কেলের 0, এই যে 0, এই 0টাকে বেস লাইনের সাথে ম্যাচ করানোটা সহজ, কারণ মূল স্কেলের 0টা তো এইভাবে আছে, এইভাবে আছে, বোঝা যাচ্ছে পুরো কথা। মূল স্কেলের 0 যদি এইভাবে থাকে, সার্কুলার স্কেলের 0 যদি এইভাবে থাকে, তাহলে এরা একসাথে ম্যাচ করবে কি করে? এরা তো ম্যাচ করতে পারবে না, তাহলে তো যন্ত্রকে ভেঙে এইভাবে লাগাতে হবে, আর তো উপায় নেই, হ্যাঁ, যন্ত্রকে এইভাবে বেন্ড করে। তো এই ক্ষেত্রে একটু কনসেপ্টটা আলাদা, ভার্নিয়ার স্কেলের মতো নয়। ভার্নিয়ার স্কেলের সময় কি হতো, যদি কোনো যান্ত্রিক ত্রুটি না থাকতো, তাহলে সেক্ষেত্রে মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 এক লাইনে থাকতো, ঠিক। কিন্তু এক্ষেত্রে যেহেতু মেন স্কেলের 0টা এইভাবে আছে আর চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেলের 0টা এইভাবে আছে, তাই এক্ষেত্রে এই দুটোকে এক লাইনে করা সম্ভব নয়। তাই এখানের কনসেপ্টটা একটু অন্যরকম, যে চক্রাকার স্কেলের 0টা যেন বেস লাইনের সাথে ম্যাচ করে থাকে, এক লাইনে যেন থাকে, তবে আমি বলে দেবো এই যন্ত্রতে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। ক্লিয়ার? তো মেজারমেন্ট কী করে নেবো? মনে করো যান্ত্রিক ত্রুটি নেই, তো মেজারমেন্ট কি, টোটাল মেজারমেন্ট কী করে হবে দেখো। তো এক্ষেত্রেও টোটাল মেজারমেন্ট বলছে, টোটাল মেজারমেন্ট কত, MSR মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। দেখো একটা স্ক্রু গেজ থেকে যদি আমি মেজারমেন্ট নিই, তাহলে তোমার এখানে আসছে কি টপিক, টোটাল মেজারমেন্ট MSR প্লাস CSR, কিন্তু ভার্নিয়ার ক্যালিপারে কী ছিল, MSR প্লাস VSR। তো নতুন টপিকে এলো, দেখো এখানে CSR কি পরে আলোচনা করব, আগে MSRটা বলে দিই তোমাকে। MSR কি, MSR কি তুমি এটা বলবে যে চক্রাকার স্কেলের আগে মেন স্কেলের নিশ্চিত পার্ট, একটা চক্রাকার স্কেলকে যখন তুমি থিম্বলটাকে ঘুরিয়ে যখন তুমি স্পেন্ডেলটাকে কোনো বস্তুর সাথে আটকালে, তো ফাইনাল যেখানে থেমে গেল, র্যাচেটটা আওয়াজ করলো করর করে, তো ওই অবস্থায় তুমি দেখবে যে চক্রাকার স্কেলটি কতটা মেন স্কেলকে খুলে দিয়েছে। যত আমরা ঘোরাবো তত তো তোমার মেন স্কেল খুলে যাবে, তারপর যখন আবার টাইট করবো আবার ঢেকে আসবে। তো আলটিমেট ফাইনাল কতটা তোমার মেন স্কেলের পার্টটা খুলে রইলো, সেই মেন স্কেলের পার্টের রিডিংয়ের নিশ্চিত যত দূর আমি তত দূর পর্যন্ত বলবো ওইটা হচ্ছে MSR। ক্লিয়ার? তো এখানে আমি লিখবো MSRটা কি, চক্রাকার স্কেলের, সোজা কথায় বলতে পারি থিম্বলের আগে মূল স্কেলের নিশ্চিত পার্ট হবে কি হবে না, ঠিক। এবার আসছি দেখো CSR সার্কুলার স্কেল রিডিং, সার্কুলার স্কেল থেকে রিডিং নেবো কী করে? তো এটার আগে ফর্মুলা লিখে দিচ্ছি আমি। এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট
ইন্টু লিস্ট কাউন্ট ইন্টু চক্রাকার স্কেলের ঘর সংখ্যা যাহা মূল স্কেলের বেস লাইনের সাথে সমাপতিত থাকবে। তার মানে কি, তুমি চক্রাকার স্কেলটা গোল গোল ঘোরাচ্ছ, এই যে এখানে থেম্বেলটাকে গোল গোল ঘোরাচ্ছ, মনে করো বস্তুটা ফাঁসিয়ে দিলে, তারপর তুমি টাইট করলে। এবার টাইট করার পর তুমি দেখবে যে চক্রাকার স্কেলের একটা লাইন, এই যে মোট 45খানা ঘর সংখ্যা ছিল, 50খানা ছিল, তো 50খানা যে ঘর, তার মধ্যে একটা ঘরের লাইন বেস লাইনের সাথে ম্যাচ করে আছে। মনে করো 35 নম্বর লাইনটা বেস লাইনের সাথে ম্যাচ করে আছে, তাহলে আমি লিখবো লিস্ট কাউন্ট ইন্টু 35। ক্লিয়ার? একদম ভার্নিয়ার ক্যালিপারের মতো। ভার্নিয়ার ক্যালিপারে যত নম্বর দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে মিলে থাকতো, তখন আমি সেখান থেকে ভিএসআর কী করে বের করতাম? তো আমি বলতে যে লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন, বলতে না? তো সেই রকম এখানেও লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল। ঠিক নয়? তো একেবারে সিম্পল। আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। তো চলো আমি বুঝবো এবারে লিস্ট কাউন্টটা কী করে বের করতে হয় একটা স্ক্রু গেজের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা তুমি পজ করে নোট করবে। আমি যাচ্ছি লিস্ট কাউন্টে। এবার বলো লিস্ট কাউন্ট কাকে বলে? একটা যন্ত্রর লিস্ট কাউন্ট কি? এই যন্ত্র দিয়ে সব থেকে ক্ষুদ্র যে পরিমাপটা করতে পারবো সেটাই হচ্ছে লিস্ট কাউন্ট। বলবে হ্যাঁ স্যার, সব থেকে ক্ষুদ্র পরিমাপকে লিস্ট কাউন্ট বলে। তো আগে আমরা বুঝবো যে স্ক্রু পিচ কাকে বলে। তো ছোট্ট করে হেডিং দাও, স্ক্রু পিচ। হ্যাঁ, যদি আমি স্ক্রু পিচ জেনে যাই তাহলে আমাদের লিস্ট কাউন্ট বেরিয়ে যাবে। শুনবে, স্ক্রু গেজ তার মানে ভেতরে স্ক্রু আছে। বলছে চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনে 1 ফুল রোটেশনে তোমার স্পিন্ডেলটি সামনে যতটা দূরত্ব এগিয়ে যায়, সামনে যতটা রৈখিক দূরত্ব এগিয়ে যায়, সেই ততটা দূরত্বকে বলা হয় এই তোমার স্ক্রু গেজের পিচ। দেখে নাও একটু ভালো করে। এই যে দেখবে ভালো করে, চক্রাকার স্কেলকে একবার কমপ্লিট রোটেশন করলাম। মনে করো বেস লাইনের সাপেক্ষে আমি কমপ্লিট রোটেশন করব। তো বেস লাইনে মনে করো 0 দাগটা ছিল, ওকে ক্লকওয়াইজ পুরো ঘুরিয়ে আবার 0তে নিয়ে এলাম। সার্কুলার স্কেলের 0কে বেস লাইনে আবার নিয়ে এলাম। তো এটা আমার একটা কমপ্লিট রোটেশন হলো। অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে 0কে আবার বেস লাইনের সাথে ম্যাচ করালাম সার্কুলার স্কেলের, তাহলে এটা একটা কমপ্লিট রোটেশন হলো। তো এই যে তুমি ক্লকওয়াইজ ঘোরাও বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, যাই ঘোরাও না কেন, তোমার স্পিন্ডেলটি হয় আগে যাবে না হয় পিছনে আসবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে পেছনে আসবে, আর যদি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে সামনে যাবে। তো যতটা দূরত্ব সামনে বা পেছনে গেল একবার কমপ্লিট রোটেশনের জন্য, সেই ততটা দূরত্বকে বলা হয় স্ক্রু পিচ। ক্লিয়ার হলো এতটুকু কথা আমার? তো স্ক্রু পিচ একেবারে সিম্পল। স্ক্রুর যদি তুমি একবার একটা রোটেশন করে দাও, তুমি দেখবে বাড়িতে কোনো স্ক্রুকে যখন টাইট দেওয়া হয়, যদি টাইট দেওয়া হয় তখন স্ক্রুটা ঘুরে ঘুরে ভেতরে ঢুকে যায় না? আর যখন আমি স্ক্রুকে খুলি কোনো বস্তু থেকে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়, তখন স্ক্রুটা দেখবে খুলে বাইরে বেরিয়ে চলে এলো। তো তুমি বাড়িতেই করে দেখতে পারবে, একটা স্ক্রুকে যদি আমি টাইট দিই, একটা প্যাঁচ যদি দিই, দেখবে সামনে কিছুটা ঢুকে গেল, হয় কি হয় না? আরেকটা প্যাঁচ দাও, দেখবে আরেকটু ভেতরে ঢুকে গেল। তো সেই রকম স্ক্রুর প্রিন্সিপালের উপরই তোমার এই স্ক্রু গেজটি প্রতিষ্ঠিত। তো স্ক্রু গেজটা এইভাবেই তৈরি করা হয়েছে যে ভেতরে স্ক্রু আছে, ওকে আমি একটা ঘোরাবো, এক পাক ঘোরালে সামনে এগিয়ে যাবে তোমার স্পিন্ডেলটা, আরেক পাক ঘোরাবো আর একটু এগিয়ে যাবে। একটা জিনিস জেনে রাখো, এর ভেতরে স্ক্রুটা কিন্তু নর্মাল স্ক্রু নয়, এটা কিন্তু স্পেশাল স্ক্রু। কেমন ধরনের স্পেশাল স্ক্রু? এই স্ক্রুটাকে বলা হয় মাইক্রোমিটার স্ক্রু। শুনবে ভালো করে, এই স্ক্রুটাকে যেটা তোমাকে দেখালাম এখনই একটু আগে ওপেন করে, ওর ভেতরে যে স্ক্রুটা, ওকে বলা হয় মাইক্রোমিটার স্ক্রু। স্ক্রুতে কী থাকে?
তুমি বলবে স্যার স্ক্রুতে আর কি থাকবে, ওতে তো থ্রেড থাকে। চলো একটা বড় করে দেখাচ্ছি তোমাকে স্ক্রু এঁকে। মনে করো এটা একটা স্ক্রু, তাহলে স্ক্রুতে কি থাকে? থ্রেড থাকে, খাঁজ। এই খাঁজগুলোর জন্যই তো স্ক্রুটাকে ঘোরালে সামনে এগিয়ে যায়। যদি আমি ক্লকওয়াইজ ঘোরাবো তাহলে সামনে এগিয়ে যাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তাহলে পিছিয়ে আসবে। ঠিকই ঠিক নয়? তো মাইক্রোমিটার স্ক্রুতে কি ঘটে বলছে, স্ক্রুটাকে একটা কমপ্লিট রোটেশন করলে স্ক্রুটা সামনের দিকে যতটা এগিয়ে যাবে সেটা হচ্ছে এর দুটো থ্রেডের মধ্যবর্তী দূরত্ব। ভালো করে বুঝবে এটা। এই স্ক্রুটাকে যদি একবার কমপ্লিট রোটেশন করি একবার, তাহলে এইটা সামনের দিকে যতটা এগিয়ে যাবে সেটা হচ্ছে এই দুটো থ্রেডের মধ্যবর্তী দূরত্ব পরিমাণ এগিয়ে যাবে। তো সিমিলারলি তাই যদি হয়, এর মধ্যে মাইক্রোমিটার স্ক্রুটা ইউজ করা হয়েছে। একে যদি একবার কমপ্লিট রোটেশন করি, থিম্বলটাকে, তাহলে এই যে সামনের এই যে স্পিন্ডেলটা এটা সামনের দিকে কতটা এগিয়ে যাবে? তুমি বলবে স্যার ভেতরে যে স্ক্রুটা ছিল সেই স্ক্রুর দুটো থ্রেডের মধ্যবর্তী দূরত্ব ততটা পরিমাণে এগিয়ে যাবে। আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই একটা কমপ্লিট, তাহলে ঠিক ততটা পরিমাণ পিছিয়ে আসবে কি আসবে না? তো এটাই হচ্ছে তোমার মাইক্রোমিটারের স্ক্রুয়ের একটা বৈশিষ্ট্য। সব স্ক্রুতে এরকম হয় না। তো আমার কাছে যে স্ক্রু গেজটা আছে এটা একবার কমপ্লিট রোটেশন করলে 0.5 mm এগিয়ে যায়। আর যদি একবার আমি কমপ্লিট অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন করি তাহলে 0.5 mm পিছিয়ে আসবে। ক্লিয়ার? এবার তো স্ক্রু পিচ আশা করছি বোঝা গেল যে একবার পূর্ণ আবর্তনে স্পিন্ডেলটি যতটা রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে। তো চলো আবার লিখেই দিই, তোমার সুবিধা হবে। এটা মুছে দিলাম। তাকে বলে স্ক্রু পিচ। চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনে স্পিন্ডেল বাকে স্ক্রু বলে, হ্যাঁ, ওটা নিয়ে টেনশন নেবে না। আবর্তনে স্পিন্ডেলটি যতটা রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে। ভালো করে নোট করবে। আশা করছি স্ক্রু পিচ তুমি বুঝে গেছো। এই জন্য তোমার স্ক্রু গেজের আরেক নাম হচ্ছে মাইক্রোমিটার, যেহেতু এর মধ্যে মাইক্রোমিটার স্ক্রুটা ইউজ করা হয়। স্ক্রু গেজের অনেক রকম নাম আছে। স্ক্রু গেজ মাইক্রোমিটারও বলে, স্ক্রু গেজ ক্যালিপারও বলে। হ্যাঁ, ভার্নিয়ার ক্যালিপারের মতো স্ক্রু গেজ ক্যালিপার। তো ঠিক আছে, ওইটা নিয়ে তোমাকে অত টেনশন নিতে হবে না। তুমি মনে রাখো স্ক্রু গেজ ক্যালিপার বলা যাহা, শুধু স্ক্রু গেজ বলাও তাহা, আর মাইক্রোমিটার বলাও তাহা। ঠিক আছে? এবার স্ক্রু পিচ তো বুঝে গেলাম। প্রশ্ন হচ্ছে লিস্ট কাউন্ট কী করে বের করব? একটু বোঝার চেষ্টা করো। একবার পূর্ণ আবর্তন করা মানে মোট 50টি ঘর যাওয়া। এখানে আমার 50টা ঘর ভাগ করা আছে না পুরো সার্কুলার স্কেলে? তাহলে পুরো সার্কুলার স্কেলটা যদি একবার পুরো ঘোরে, তার মানে কি আমি বেসলাইনের সাপেক্ষে মোট 50খানা সার্কুলার স্কেলের ঘরকে অতিক্রম করলাম। ঠিক নয়? সার্কুলার স্কেলে তোমার পরিধিতে মোট কতগুলো ঘর করা আছে? 50টা। তুমি যদি বেসলাইনের সাপেক্ষে জিরোকে ঘুরিয়ে একবার আবার সামনে নিয়ে এসো, তার মানে জিরো থেকে শুরু করে মোট 50খানা ঘর বেসলাইনকে ক্রস করলো না? তাহলে সোজা কথা কি বলতে পারি না যে 50টা ঘর যদি আমি ক্রস করি বেসলাইনের সাপেক্ষে, তাহলে সামনের দিকের স্পিন্ডেলটি 0.5 mm যায় যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই। ইনকেস যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে 50টি ঘর বেসলাইনকে ক্রস করলে স্পিন্ডেলটি 0.5 mm পিছিয়ে আসে। ঠিক নয়? তো আমরা যখন মেজারমেন্ট করি তখন তো এটা বন্ধ অবস্থায় থাকে। এবার বলো, একটা কমপ্লিট রোটেশন যদি করে দিই তাহলে কি এখান থেকে 0.5 mm খুলে আসবে? সামনের এই যে স্পিন্ডেল আর স্টাডের মধ্যবর্তী গ্যাপটা কি 0.5 mm হবে এই তোমার স্ক্রু গেজটার জন্য?
বলবে হ্যাঁ স্যার। অর্থাৎ স্ক্রু পিচ পরিমাণ কি খুলে আসবে? বলবে হ্যাঁ স্যার, স্ক্রু পিচ পরিমাণ খুলে আসবে। আমি বলছি যদি একটা ঘর তোমার ঘোরাতাম, একটা ঘরের সমপরিমাণ দৈর্ঘ্য যদি ঘোরাতাম, পরিধিতে মোট 50টা ঘর আছে, আমি বলছি একটা ছোট্ট ঘরের পরিমাণ যদি রোটেট করতাম, একটু, পুরো 50টা রোটেট করলাম না, একটা ঘরের পরিমাণ রোটেট করলাম একটু জাস্ট, তাহলে একটা ঘর যদি রোটেট করি বেসলাইনের সাপেক্ষে, তাহলে ওখান থেকে তো একটুকুই তো খুলে আসবে, ঠিক কি ঠিক নয়? সামনের দিক থেকে তোমার স্পিন্ডেলটা স্টার্ট থেকে ওই একটা ঘরের জন্য পিছিয়ে আসবে সামান্য। সিম্পলভাবে বোঝো, এটা এমন কোনো কঠিন নেই। 50টা ঘর যদি তুমি ঘুরিয়ে দাও বেসলাইনের সাপেক্ষে, তাহলে তোমার স্ক্রু পিচ পরিমাণ খুলে আসে। আমি বলছি 50টা ঘর ঘোরানোর দরকার নেই, একটা ঘর ঘোরাও, একটা, তাহলে একটা ঘর যদি ঘুরিয়ে দিই জাস্ট একটা, তাহলে যতটা পরিমাণ খুলে এলো সেটাই তো আমার লিস্ট কাউন্ট। হবে কি হবে না? ভালো করে বোঝো, একটা ঘর যদি ঘুরিয়ে দিই তাহলে যতটা খুলে বেরিয়ে এলো ঠিক ততটা পরিমাণই তো আমি মাপতে পারবো সব থেকে কম এই যন্ত্রটার সাহায্যে। অতটা পরিমাণ যদি কারো তোমার বেদ থাকে, কারো যদি ব্যাস থাকে কোনো তারের, ঠিক ততটা পরিমাণ তারের ব্যাসটার আমি মাপতে পারবো কি পারবো না? এতটা পরিমাণ ওপেন করেই তুমি সেখানে বস্তুটাকে ফাঁসিয়ে দিতে পারবে, ঠিক? তো সোজা কথায় বলতে চাইছি যে 50টি ঘরের জন্য যদি স্ক্রু পিচ পরিমাণ এই স্পিন্ডেলটি আগে বা পেছনে যায়, তাহলে একটি ঘরের জন্য কতটা আগে বা পেছনে যাবে? তুমি বলবে স্যার স্ক্রু পিচ ডিভাইড বাই 50 হবে। স্ক্রু পিচ ডিভাইড বাই 50, 50টি ঘরের জন্য স্ক্রু পিচ পরিমাণ, তাহলে একটি ঘরের জন্য স্ক্রু পিচ ডিভাইড বাই 50 হবে কি হবে না? তো সোজা কথায় কী বলতে পারলাম এখান থেকে? তাহলে আমি বলো লিস্ট কাউন্ট কী বলবো? লিস্ট কাউন্ট তুমি বলবে স্যার স্ক্রু পিচ ডিভাইড বাই total number of circular scale division। দেখো হবে কি হবে না? তোমার একটা স্ক্রু গেজে যতগুলো সার্কুলার স্কেলের ডিভিশন করা থাকবে, তোমার চক্রাকার স্কেলে যতগুলো ঘর কাটা থাকবে পরিধিতে, সে ততগুলো ঘর দিয়ে ভাগ করতে হবে কি হবে না স্ক্রু পিচকে? মনে করো আমার এখানে 100 খানা ভাগ করা আছে, মোট সার্কুলার স্কেলে 100 খানা ঘর কাটা আছে, তো একবার পূর্ণ আবর্তন করা মানে 100 খানা ঘরকে বেসলাইনের সাপেক্ষে অতিক্রম করানো, ঠিকই ঠিক নয়? তো 100 খানা ঘর যখন বেসলাইনকে অতিক্রম করবে, তখন এই যে স্পিন্ডেলটি স্ক্রু পিচের দৈর্ঘ্য পরিমাণ আগে বা পেছনে যাবে, ঠিক? আমি বলছি একটি ঘরের দৈর্ঘ্য পরিমাণ যদি একে ঘোরানো হয় একটু, তাহলে একটি ঘরের দৈর্ঘ্য পরিমাণ যদি ঘোরানো হয় সামান্য, তাহলে তোমার স্পিন্ডেলটি কতটা পরিমাণ আগে বা পেছনে যাবে সেটাই হবে তোমার কি লিস্ট কাউন্ট। হবে কি হবে না? তো এই লিস্ট কাউন্টটা বের করবো কী করে? একটা পূর্ণ চক্রাকারের জন্য তুমি আগে বের করে নাও, সেটা হচ্ছে স্ক্রু পিচকে তোমার একটা পূর্ণ চক্রাকারের জন্য যতগুলো ঘর ছিল সে ততগুলো ঘর দিয়ে ভাগ করে দেবে, ঠিক? দেখো এটা আমি লিখেছি স্ক্রু পিচ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। আশা করছি এটা এমন কোনো কঠিন নয় বোঝার জন্য, তোমার এতক্ষণে মাথায় ঢুকে যাওয়া উচিত। এটা হচ্ছে ফর্মুলা, তোমাকে মনে রাখতে হবে। তো লিস্ট কাউন্ট যেই বেরিয়ে গেল, এবার তুমি এখানে ইউজ করে নিয়ে তোমার সিএসআর বেরিয়ে যাবে, সিএসআর বেরিয়ে গেলো, এমএসআর বেরিয়ে গেলো, দুটোকে যোগ করে দেবে, ঠিক নয়? আচ্ছা, যেমন ধরো এটার উপরে যদি একটা আমি ছোট্ট করে ছবির সাহায্যে এক্সাম্পল নিই যে টোটাল মেজারমেন্ট কত হবে, তাহলে কত লিখবো একটু দেখা যাক। মুছি ওকে। এরপর আমরা ত্রুটিটা পড়ব যে কী কী ত্রুটি হয়, তারপর ত্রুটিকে নিয়ে ফাইনাল মেজারমেন্ট কী করে লিখতে হয় সেটাও বুঝে নেব। চলো এটার উপর একটা ছোট্ট করে এক্সাম্পল দেখো। মনে করো তোমাকে কেউ ছবি এরকম দিয়েছে, হ্যাঁ জুম করে দেখাচ্ছি, আর মনে করো যন্ত্রতে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এটা হচ্ছে মেন স্কেল 0, 1, 2, 3, 4,
এটা 5, 6, 7, 8, 9, এটা 10, তারপর 11, আর তারপর আর দেখা যাচ্ছে না। 11 নম্বর দাগের পরে আর কিছু দেখা যাচ্ছে না। তাহলে কি তুমি বলবে যে 11 mm পর্যন্ত আমি কনফার্ম? বলবে হ্যাঁ স্যার, ইয়েস, অ্যাজ পার পিকচার বা অ্যাজ পার ডায়াগ্রাম আমি বলবো মেন স্কেল রিডিং MSR ইকুয়াল টু 11 mm। দেখো 11-র পর আর দেখা যাচ্ছে না। তো 11-র পরে ওই ছোট্টটা কত? 11-র পরে ওই ছোট্টটা কত? ওইটার জন্য আমাকে যেতে হবে কোথায়? সার্কুলার স্কেল রিডিংয়ে। তো সার্কুলার স্কেল রিডিংয়ে দেখো ভালো করে, এরকম মনে করো দাগ দেওয়া আছে। চলো এটা অন্যরকমভাবে দেখায়। সার্কুলার স্কেলে মনে করো এরকমভাবে দাগ দেওয়া আছে। এইভাবে মনে করো দাগ দেওয়া আছে। আর এই যে তুমি দাগ দেখতে পাচ্ছ, যেটা বেস লাইনের সাথে ম্যাচ করেছে এটা মনে করো দেওয়া আছে 35 মনে করো। তো আমি কি দেখতে পাচ্ছি যে সার্কুলার স্কেল রিডিং কি 35? বলবি ইয়েস, 35 নম্বর দাগটা বেস লাইনের সাথে ম্যাচ করেছে, তার মানে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 35। ঠিকই ঠিক নয়? তাহলে আমার টোটাল বা এখানে ভিএসআর কত হয়ে যাবে? সরি, ভিএসআর নয়, সিএসআর, আমরা তো ভার্নিয়ার স্কেল পড়ছি না। তাহলে বলো সার্কুলার স্কেল রিডিং কত হয়ে যাবে? সিএসআর হয়ে যাবে তোমার কত? তুমি বলবে স্যার লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন উইথ বেস লাইন। তো দেখো লিস্ট কাউন্ট ইন্টু 35 করে দেবো, তাহলে আমাদের টোটাল মেজারমেন্ট কত হয়ে যাবে? টোটাল মেজারমেন্ট বিএসআর, সরি আবার বিএসআর বলছি, এমএসআর প্লাস সিএসআর। তাহলে এমএসআর হলে কত হবে? 11 mm প্লাস লিস্ট কাউন্ট ইন্টু 35। এবার তুমি লিস্ট কাউন্ট বের করে নেবে, কোশ্চেনে সব কিছু বলা থাকবে, কোশ্চেনে স্ক্রু পিচ বলা থাকবে, সার্কুলার স্কেল ডিভিশন বলা থাকবে। ঠিক আছে, তো স্ক্রু পিচকে সার্কুলার স্কেলের টোটাল ডিভিশন দিয়ে ভাগ করে দিয়ে আমি লিস্ট কাউন্ট বের করে নেবো, তারপর 35-এর সাথে গুণ করে 11 যোগ করে দেবো, সেটা হবে আমার ফাইনাল অ্যান্সার। এটার জন্য আমরা আলাদা একটা লেকচার নেব, টেনশন নিও না। স্ক্রু পিচের সংক্রান্ত যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করব, তোমার দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল জাস্ট একটা এক্সাম্পল, যে মনে করো 35 নম্বর দাগটা বেস লাইনের সাথে ম্যাচ করেছে। ক্লিয়ার? তো আমি যাচ্ছি নেক্সট টপিক, তোমরা হেডিং দেবে যান্ত্রিক ত্রুটি। ওকে, স্ক্রু গেজের যান্ত্রিক ত্রুটি কি জিনিস? হেডিং দিই যান্ত্রিক ত্রুটি। স্ক্রু গেজের যান্ত্রিক ত্রুটি কি জিনিস? চলো আগে লেখা যাক কয় প্রকারের হয়। বলছে স্ক্রু গেজের যান্ত্রিক ত্রুটি 2 প্রকারের হয়। তো আমি আগে লিখে নিই যে কী কী আছে, তারপর আমি এক্সপ্লেন করব। দেখো, একটা হচ্ছে তোমার পজিটিভ জিরো এরর, আর একটা নেগেটিভ জিরো এরর। আবার সেই ভার্নিয়ার ক্যালিপারের মতো, ভার্নিয়ার ক্যালিপারে তোমার 2 রকম যান্ত্রিক ত্রুটি ছিল, একটা হচ্ছে ধনাত্মক শূন্যতম ত্রুটি বা পজিটিভ জিরো এরর, আর একটা ঋণাত্মক শূন্যতম ত্রুটি বা নেগেটিভ জিরো এরর। তাহলে এখানেও কি স্ক্রু গেজের ক্ষেত্রে যে যান্ত্রিক ত্রুটি তাকে জিরো এরর বলা হয়? বলবো হ্যাঁ স্যার, এক্ষেত্রে স্ক্রু গেজের যে যান্ত্রিক ত্রুটি তাকে জিরো এরর বলা হয়। কি কি? একটা তোমার পজিটিভ জিরো এরর, আরেকটা নেগেটিভ জিরো এরর। কি পজিটিভ জিরো এরর কাকে বলে? যদি এটার কথা বলি আমি, বলছে যন্ত্র বন্ধ থাকা অবস্থায়, স্ক্রু গেজ যন্ত্রটি বন্ধ থাকা অবস্থায় মানে কি? স্পিন্ডেল আর স্টাড পরস্পর টাচ করে আছে। তো যন্ত্র বন্ধ থাকা অবস্থায় সার্কুলার স্কেলের জিরো যদি বেস লাইনের নিচে থাকে, সার্কুলার স্কেলের জিরো যদি বেস লাইনের নিচে থাকে, তাহলে বলা হবে যন্ত্রটিতে পজিটিভ জিরো এরর আছে। ক্লিয়ার? আর যদি সার্কুলার স্কেলের জিরো বেস লাইনের উপরে থাকে, তাহলে বলা হবে যন্ত্রটিতে নেগেটিভ জিরো এরর আছে। তো এই দুটোর যদি একটা সিম্পল রাফ ছবি আমি আঁকি, জাস্ট তোমার বোঝার জন্য। মনে করো যন্ত্র বন্ধ থাকা অবস্থায়, এই কেসটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে তোমার থিম্বল, যার উপরে সার্কুলার স্কেলের মার্কিং করা থাকে।
আর এখানে মেন স্কেলটা থাকে, এটা হচ্ছে বেস লাইন। এবার বেস লাইনের এইটা হচ্ছে তোমার 1 নম্বর দাগটা এখানে থাকবে কোথাও নিশ্চয়ই, আর যার উপরে 0 মার্কিং লেখা থাকবে। কিন্তু যদি পজিটিভ 0 এরর থাকে তাহলে এখানের যে সার্কুলার স্কেলের মার্কিং, এই যে এখানে সার্কুলার স্কেলের মার্কিং তুমি দেখতে পাচ্ছ, এই মার্কিংয়ের 0টা কখনোই বেস লাইনের সাথে একসাথে থাকবে না। মনে করো একটু নিচে আছে, মনে করো এই জায়গাতে আছে 0টা, দেখো একটু নিচে আছে না, ঠিক না? তো এখানে 0টা লিখলে ওটা নর্মাল কন্ডিশন হতো, কিন্তু এখানে দেখো সার্কুলার স্কেলে 0টা বেস লাইনের নিচে নেমে গেছে। ওকে, এখানে এসো, এর যদি একটা রাফ ছবি আঁকি। কেমন হবে? এটা হচ্ছে তোমার বেস লাইন, মনে করো। সার্কুলার স্কেলের মার্কিংগুলো করে দিচ্ছি কয়েকটা। হ্যাঁ, এই ক্ষেত্রে মনে করো 0টা এবার উপরে আছে বেস লাইনের, আর বেস লাইনের উপরে থাকলে এবার কিন্তু মেন স্কেলের ফার্স্ট দাগটা যেটা 0 দাগ, সেটা কিন্তু প্রায় ঢাকা পড়ে যাবে, সেই দাগটা আর দেখাই যাবে না প্রায়। কেন? একটু বোঝার চেষ্টা করো, চলো দেখবে এদিকে। যদি তোমার সার্কুলার স্কেলের 0 বেস লাইনের নিচে থাকে, সার্কুলার স্কেলের 0 যদি বেস লাইনের নিচে থাকে, তবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই তবে ব্যাপারটা যেটা হয় সেটা ঘটেছে, ঠিক নয়? থিম্বলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিচে নামালে 0 তবে তোমার বেস লাইনের নিচে হবে। তো যান্ত্রিক ত্রুটি যখন পজিটিভ থাকে, পজিটিভ 0 এরর যখন থাকে তোমার, তখন থিম্বলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে 0কে নিচে নামালে যে ঘটনাটা হয় সেই ঘটনাটা ঘটে থাকে। তাই যদি হয় তো আমি কি বলতে পারি না যে নিচের দিকে 0 নেমে যাওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা এবং মেন স্কেলটা আরেকটু ওপেন হয়ে যাওয়া? আমরা তো জানি যে একটা স্ক্রু গেজের এই থিম্বেলকে যত আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তত তোমার মেন স্কেল দৃষ্টিগোচর হবে, তত তোমার মেন স্কেলটা ওপেন হতে হতে থাকবে। তো সিমিলারলি যদি 0 এররের জন্য 0টা বেস লাইনের নিচে থাকে, তাহলে একে নিচে নামার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে নিচে যদি নামে সামান্য, তাহলে তো মেন স্কেলের 0টা ক্লিয়ারলি দেখা যাবে কি যাবে না? মেন স্কেলের 0 পজিটিভ 0 এর ক্ষেত্রে একেবারে ক্লিয়ারলি দেখা যায়। কেন? এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সার্কুলার স্কেলের 0 একটু নিচে নেমে গেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়েছে, তাই তোমার থিম্বল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে মেন স্কেলকে ওপেন করে দিয়েছে। দেখাবো, আমি এখন দেখাবো, আমার এখান থেকে দেখাবো যে নিচের দিকে 0 নামলে কেন মেন স্কেলের 0টা বেশি ভালো করে দেখা যায়। নর্মাল কন্ডিশনে কী হয়? নর্মাল কন্ডিশনে তোমার সার্কুলার স্কেলের 0 আর বেস লাইন একই লাইনে থাকে, ঠিক? তাই তোমার মেন স্কেলের যে প্রথম দাগ সেই 0টা হাফ ঢাকা থাকে, না পুরো ওপেন থাকে না পুরো ঢেকে যায়, হাফ তুমি দেখতে পাবে বা অর্ধেক দেখতে পাবে। আমি দেখাবো এখনই, এখানে এসো। নেগেটিভ 0 এর মানে কি? তোমার সার্কুলার স্কেলের 0 বেস লাইন থেকে উপরে উঠে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বেস লাইন, দেখো এটা হচ্ছে বেস লাইন, আমি BL বলে লিখে রাখছি, এটা হচ্ছে বেস লাইন। তো বেস লাইন থেকে যদি একটু উপরে উঠে যায় তার মানে কি ঘটনা ঘটেছে? তুমি কি বলবে যে স্যার থিম্বলকে ক্লকওয়াইজ ঘোরালে যে ঘটনাটা ঘটে 0 তাহলেও তবেই উপরে উঠবে? যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে 0কে উপরে ওঠাতে হয় আর সেই কন্ডিশনটা যদি নেগেটিভ 0 এরর হয়, তার মানে তো তোমার এই থিম্বল মেন স্কেলের উপর আর একটু বেশি চেপে গেল। যত ক্লকওয়াইজ চাপাবো তত থিম্বল ঘুরে 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 মেন স্কেলের উপরে চাপতে থাকবে, আর যত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তত থিম্বল মেন স্কেলকে ওপেন করতে থাকবে। দেখো এই দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ যত ঘোরাচ্ছি মেন স্কেল ওপেন হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ যত ঘোরাবো মেন স্কেল তত বন্ধ হয়ে চলে যাচ্ছে, দেখো ক্লোজ হচ্ছে, স্লিভের উপরে থিম্বলটা চেপে চেপে চলে যাচ্ছে, ঠিক নয়? তো যদি 0 উপরে উঠে যায় তার মানে তুমি বলবে যে স্যার থিম্বলটা আরেকটু মেন স্কেলের উপর চেপে যাবে, আর মেন স্কেলের উপর চেপে গেলে এই মেন স্কেলের প্রথম দাগটা যেটা 0 দাগ সেটা কি আর তুমি পুরোপুরি দেখতে পাবে? একদম না। এমনও হতে পারে যে তুমি দেখতেও পাবে না,
যদি একটু বেশি পরিমাণ নেগেটিভ জিরো এরর থাকে তো এই থিম্বলটা পুরো মেন স্কেলের জিরোকে ঢেকে দেবে, ঠিক? আর নইলে তুমি মেন স্কেলের জিরোটা অতি সামান্য দেখতে পাবে। কোশ্চেন থাকে যে একটা স্ক্রু গেজের থিম্বলটি, একটি স্ক্রু গেজের থিম্বলটি জিরো এমনভাবে, একটি স্ক্রু গেজের থিম্বলের সার্কুলার স্কেলের জিরোটি এমনভাবে আছে যে বেস লাইনের ওপর থাকা মেন স্কেলের জিরো প্রায় দেখা যাচ্ছে না। তো এই কথাটার মানে তোমাকে বুঝে নিতে হবে যে স্ক্রু গেজের জিরোটি বেস লাইনের উপরে আছে, ক্লিয়ার? এবং স্ক্রু গেজটিতে নেগেটিভ জিরো এরর আছে। তো কোশ্চেন পড়ে মাঝে মাঝে তোমাকে ওরকম বুঝতে হবে যে অ্যাকচুয়ালি স্ক্রু গেজে ওরা বলতে কী চেয়েছে। হ্যাঁ, একটা সার্কুলার স্কেলের ধরুন মেন স্কেলে জিরো দেখা যাচ্ছে না, ধরো এরকম বললো, সার্কুলার স্কেলটি বা চক্রাকার স্কেলটি মেন স্কেলের জিরোকে প্রায় ঢেকে ফেলেছে। এই কথার অর্থ কি? তার মানে সার্কুলার স্কেলের জিরো বেস লাইনের উপরে আছে, তবে না তোমার মেন স্কেলের জিরোকে তোমার দৃষ্টিগোচর হতে দিচ্ছে না, ঠিক? তো এই হচ্ছে তোমার পজিটিভ এরর আর নেগেটিভ জিরো এরর, এটা হচ্ছে কনসেপ্ট। প্রশ্ন হচ্ছে মাপবো কী করে, পজিটিভ জিরো এরর কী করে কাউন্ট করব আর নেগেটিভ জিরো এররকে কী করে কাউন্ট করব। তো কাউন্টিংটা একবার দেখে নাও, কী লিখব? বলছে জিরো এরর সমান জিরো এরর ইকুয়াল টু লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল। ঠিক দেখো ভার্নিয়ার মতো, কিন্তু এখানে একটু অন্যরকম আছে, মানে কনসেপ্টের দিক থেকে। কি? মনে করো যখন পজিটিভ জিরো এরর হয়েছে তখন জিরো নিচের দিকে নেমেছে, আর আমরা জানি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে জিরো নিচের দিকে নামতে থাকে এবং পরপর সংখ্যাগুলো আসতে থাকে 1 2 3 4 5 করে করে। যত নিচের দিকে নামাবো তত তুমি পরপর নাম্বারগুলো দেখতে পাবে, 5 6 7 8 9 10, এইভাবে তোমার মার্কিংটা থাকে, ঠিকই ঠিক নয়? 0 1 2 3 4 5 6 7 8 এইভাবে তোমার মার্কিংটা থাকে পুরো সার্কুলার লাইনে, পুরো বৃত্তের পরিধি বরাবর। তো জিরো যদি নিচের দিকে নামে তাহলে স্বাভাবিকভাবেই আমি উপর দিকে ছোটো ছোটো নাম্বারগুলো দেখতে পাবো। মনে করো এখানে 0 1 2 3, 3 নম্বরটা দেখো বেস লাইনের সাথে মিলে গেছে। 3 নম্বর ঘরটা দেখো বা 3 নম্বর লাইনটা দেখো আমার বেস লাইনের সাথে মিলে গেছে যখন পজিটিভ জিরো এরর আছে। তাহলে তুমি কি বলবে যে স্যার কোইনসাইডিং ডিভিশন এখানে 3? বলবে হ্যাঁ স্যার একদম কারেক্ট, কোইনসাইডিং এখানে 3 নম্বর লাইন মিলেছে, তাহলে কেন আমি বলবো না যে 3 নম্বর যে কোইনসাইডিং ডিভিশনটা হবে 3? ওকে, কোনো ভুল নেই। এখানে এসো, যদি জিরো উপরে উঠে যায় তাহলে তোমার যে বড় দাগ নাম্বারগুলো সেইগুলো কিন্তু উপরে উঠতে শুরু করবে, স্বাভাবিক। জিরোর পর 1 2 3 4 করে ঘুরে 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 যদি আসি তাহলে 5 6 7 8 9 করে বাড়তে 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 মনে করো 50টা ডিভিশন আছে, তো লাস্টের দিকে তো তোমার 47 48 49 তারপর জিরো হবে, হবে কি হবে না? দেখো উপর দিকের মার্কিংগুলো হচ্ছে 1 2 3 এইভাবে করে ঘুরে গোল করে ঘুরে যখন নিচে ফিরে আসবে তখন নিশ্চয়ই এই লাইনটা হবে 49, এই লাইনটা হবে 48, এই লাইনটা হবে 47, হবে কি হবে না? স্বাভাবিক। তো তাই যদি হয় আমি দেখছি 48 নম্বর লাইনটা তোমার, চলো এটাকে দেখাই আমি, 48 নম্বর লাইনটা বেস লাইনের সাথে ম্যাচ করেছে। দেখো এখানে কনসেপ্ট ভালো করে বুঝবে। তো 48 নম্বর লাইনটা যদি বেস লাইনের সাথে ম্যাচ করে তার মানে কি কোইনসাইডিং ডিভিশন 48 লিখে দেবো? একদম না, এটাই ইম্পর্টেন্ট, এটাই ছিল মেন স্ক্রু গেজের। কোইনসাইডিং ডিভিশন 48 নয়, কোইনসাইডিং ডিভিশন অফ সার্কুলার স্কেল মানে বোঝাচ্ছে যে জিরোটি বেস লাইন থেকে কটা ঘর উপরে আছে বা নিচে আছে। এখানে 48 মানে কি বোঝাচ্ছ তুমি? 48 মানে তুমি বোঝাতে চাইছো যে 48 খানা ডিভিশন পিছিয়ে আছে? একদম না, জিরো তো মাত্র 2টো ঘর পিছিয়ে আছে। হ্যাঁ, দাগ নাম্বারটার নাম হচ্ছে 48, এই যে তুমি দাগটা এর মার্কিংটা 48টা বেস লাইনের সাথে মিলে গেছে, তার মানে এই নয় যে 48 সংখ্যক ঘর পিছিয়ে আছে, একদম না, সামান্য উপরে উঠে আছে, দেখো 2টো ঘর মাত্র। তাহলে এখানে আমি বলবো যে কোইনসাইডিং ডিভিশন হবে 2, 48 নয়। এখানে ভাগ্যক্রমে 3টে ঘরই পিছিয়ে ছিল নিচে,
আর 3 নম্বর দাগটাই তোমার বেসলাইনে মিলেছিল, তাই তোমার কোনো রকম কনফিউশন হয়নি। তাই পজিটিভ জিরো এররের ক্ষেত্রে তুমি যে নাম্বারটা দেখতে পাবে সেই নাম্বারটাই হবে কোইনসাইডিং ডিভিশন। ঠিক না? দেখো, জিরো তোমার বেসলাইন থেকে 1 2 3টে, 1 2 3টে ঘর নিচে আছে। তো বেসলাইন থেকে 3টে ঘর নিচে আছে, আর যে দাগটা তোমার বেসলাইনের সাথে মিলেছে তার নামটাও হচ্ছে 3, তাই তুমি নাম্বারটা এখানে লিখে দিতে 3, তাই তোমার কোনো ভুল হতো না, ঠিক হয়ে যেত। কিন্তু ইন কেস যদি নেগেটিভ জিরো এরর থাকে, নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে তুমি যত নম্বর দাগটা দেখতে পাবে বেসলাইনের সাথে মিলে আছে, তত নম্বর দাগটা আবার হুবহু বসিয়ে দিও না। তুমি কাউন্ট করবে, কাউন্ট কোথা থেকে, যে আমার জিরোটা বেসলাইন থেকে কটা ঘর উপরে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি বেসলাইন থেকে জিরোটা 1 2 ঘর উপরে আছে, তাই নেগেটিভ জিরোর ক্ষেত্রে কোইনসাইডিং ডিভিশন হয়ে যাবে 2। হ্যাঁ, ইনকেস যদি উপরে থাকতো এখানে, তাহলে 3টে ঘর পিছিয়ে থাকতো, তখন তুমি 3 লিখতে। ক্লিয়ার? এটাই ছিল আমাদের জিরো এরর কাউন্ট করার একদম বেসিক আর মেন কনসেপ্ট, মাথায় ঢুকে নাও ভালো করে। ওকে, জিরো এরর আগে আমি কাউন্ট করে নিলাম। একটা যন্ত্রতে যদি যান্ত্রিক ত্রুটি থাকে তোমার স্ক্রু গেজে, তো আগে আমাকে যান্ত্রিক ত্রুটির মানটা বের করে নিতে হবে। তো বের করে নিলাম। প্রশ্ন হচ্ছে ফাইনাল মেজারমেন্ট কি লিখব? তো ফাইনাল মেজারমেন্ট সেই আগের মতো করে লিখব। দেখো, ফাইনাল মেজারমেন্ট আমাদের ভার্নিয়ার ক্যালিপারে যেমন লিখেছিলাম, কত হবে? তুমি বলবে মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং মাইনাস জিরো এরর। দেখো, জিরো এররকে আমাকে বিয়োগ করতে হবে। এবার দেখার বিষয় একই, ভার্নিয়ার ক্যালিপারের মতনই, যে পজিটিভ জিরো এররের ক্ষেত্রে এখানে কি লিখতে হবে আর নেগেটিভ জিরো এররের ক্ষেত্রে এখানে কি লিখতে হবে। চলো একটু বোঝার চেষ্টা করি। জিরো, সার্কুলার স্কেলের জিরো বেসলাইনের নিচে আছে, তার মানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যে ঘটনাটা ঘটে সেটা হয়ে আছে। ইনস্ট্রুমেন্ট বন্ধ আছে, আর এই অবস্থায় যন্ত্র বলছে যে মেজারমেন্ট হয়ে গেছে। ঠিক নয়? ইনস্ট্রুমেন্ট বন্ধ আছে আর জিরো দেখছো নিচে, তার মানে যন্ত্র বলছে যে তোমার মেজারমেন্ট হয়েছে। আর আমরা তো জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে তবে না জিরো নিচের দিকে নামে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে তবেই না তোমার স্পিন্ডল স্টার্ট থেকে দূরে দূরে সরতে থাকে এবং গ্যাপ শুরু করে। এই দুজনের মধ্যে গ্যাপ হতে শুরু করে কি করে না? তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে তোমার এখানে গ্যাপ ক্রিয়েট হতে শুরু করে, তার মানে মেজারমেন্ট স্টার্ট। আমরা তো জানি যে স্পিন্ডল আর স্টাডের মধ্যবর্তী যে গ্যাপ, তার সেইটারই মেজারমেন্ট তোমার এই স্ক্রু গেজ থেকে পাওয়া যায়। ওকে, তো জিরো নিচের দিকে আছে, এই যে জিরো নিচের দিকে আছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কিছুটা ঘোরানো হয়েছে। কতটা পরিমাণ? 3টে ঘরের পরিমাণ। তো 3টে ঘর পরিমাণ যদি তোমার থিম্বলটা ঘোরানো হয়ে থাকে, তার মানে যন্ত্র বলছে অলরেডি তোমার মেজারমেন্ট হয়ে আছে, কিন্তু মেজারমেন্ট তো হয়নি এখনও। তোমার তো এখনও পর্যন্ত স্টাড আর স্পিন্ডলের মধ্যে গ্যাপ ক্রিয়েটই হয়নি। ঠিক নয়? তাহলে কি তুমি বলবে যে স্যার ফাইনাল মেজারমেন্টে এই যে তোমার একটা ত্রুটি ছিল যেটা বলছে মেজার হয়ে আছে, সেটা বাদ দিতে হবে? হবে কি হবে না? বলছে হ্যাঁ স্যার, এ তো স্বাভাবিক, মেজারমেন্ট হয়নি অথচ যন্ত্র বলছে মেজার হয়ে আছে অলরেডি। তো মেজার কতটা হয়ে আছে সেটাই তো ত্রুটি। তো আমি মনে করো কোনো জিনিসের মেজারমেন্ট করলাম, আর সেই মেজারমেন্টটাতে ফাইনাল যে ভ্যালুটা পাবো, সেই ফাইনাল ভ্যালু থেকে এই ত্রুটিটা বিয়োগ করবো কি করবো না? তাই পজিটিভ জিরো এরর যদি হয়, তাহলে আমাদেরকে এই জিরো এররের মানটা ফাইনাল মেজারমেন্ট নির্ণয় করার সময় বিয়োগ করতে হয়। ঠিক, এমএসআর প্লাস সিএসআর করে যা পাবো, ওখান থেকে পজিটিভ জিরো এর মানটাই লিস্ট কাউন্ট ইন্টু কোইনসাইডিং ডিভিশন করে বের করে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? ওকে, নেগেটিভ জিরো এর এসো। নেগেটিভ জিরো এর মানে কি? তুমি বলছো স্যার জিরো উপরে আছে। জিরো উপরে আছে তার মানে নিশ্চয়ই ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে থিম্বলকে। ক্লকওয়াইজ ঘোরালে আমরা জানি, ক্লকওয়াইজ ঘোরালে আমরা কি জানি, যে তোমার স্পিন্ডল সামনে এগিয়ে যায়। ঠিক নয়? কিন্তু এখানে একটু বোঝার চেষ্টা করো, ওপরে আছে জিরো আর ইনস্ট্রুমেন্ট বন্ধ অবস্থায় এই ঘটনাটা তোমার ঘটেছে। হ্যাঁ, একটা তোমার স্ক্রু গেজ যখন বন্ধ অবস্থায় আছে, অর্থাৎ যখন স্পিন্ডল স্টাডের সাথে টাচ করে আছে, তখন তুমি দেখছো জিরো উপরে আছে। জিরো যদি উপরে থাকে, মেজারমেন্ট তো স্টার্ট হয় বেসলাইনের সাথে যখন জিরো একসাথে থাকে।
এবার মনে করো তুমি মেজারমেন্ট স্টার্ট করলে, তো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, জিরো এখান থেকে নেমে বেস লাইনে এলো, জিরো ওপর থেকে নেমে বেস লাইনে এলো, কিন্তু তোমাকে যন্ত্র বলছে কোনো মেজারমেন্ট হয়নি। কেন? যন্ত্রের রুল, যন্ত্রতে যতক্ষণ না বেস লাইনের পর থেকে তোমার জিরো নিচের দিকে নামতে থাকবে ততক্ষণ যন্ত্র মেজারমেন্টের কথা বলবেই না। ঠিক কি ঠিক নয়? আমরা তো জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে তবে না জিরো নিচের দিকে নামতে থাকবে আর পরপর সংখ্যাগুলো আসতে থাকবে। তো জিরো যদি নিচের দিকে নামতে না থাকে তাহলে যন্ত্রতে মেজারমেন্ট হবে কোথা থেকে? তো একটু বুঝে দেখো, যদি আমি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে শুরু করি তাহলে প্রথমে জিরো এই দাগ নম্বরে আসবে বেস লাইনের সাথে, আর যন্ত্র বলবে মেজারমেন্ট এখনও স্টার্ট হয়নি। কিন্তু দেখো তুমি দুটো ঘরের পরিমাণ মেজার করে দিয়েছো, তুমি দুটো ঘরের পরিমাণ এই স্পিন্ডেলকে পেছন দিকে পিছিয়ে নিয়ে চলে গেছো। একটু বোঝার চেষ্টা করো না, যদি আমি দুটো ঘর পরিমাণ জিরোকে নামাই তাহলে স্পিন্ডেলটা তো কিছুটা গ্যাপ তৈরি করলো না? তুমি যে যন্ত্রতে হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে শুরু করলে স্পিন্ডেল আর স্টাডের মধ্যে গ্যাপ হওয়া শুরু হয়ে গেল, আর গ্যাপ হওয়া শুরু হয়ে যাওয়া মানেই তোমার মেজারমেন্ট স্টার্ট হয়ে যাওয়া। তো আমি কি বলতে পারি না যে মেজারমেন্ট অলরেডি আমি দুটো ঘরের করে ফেলেছি? ঠিক নয়? আর যন্ত্র আমাকে বলছে মেজারমেন্ট হয়নি। তো ফাইনালি যখন আমি কোনো বস্তুর একটা মেজারমেন্ট করব, সেই মেজারমেন্টটাতে এই দুটো ঘরের মেজারমেন্ট কমতি থেকে যাবে না? থাকবে না? তুমি তো যে কোনো বস্তু মনে করো বেদ মাপলে, তো বেদটা তো এই যন্ত্র জিরো লাইন বেস লাইনের সাথে ম্যাচ করার পর তোমাকে দিয়েছে রিডিংটা। কিন্তু অ্যাকচুয়ালি যন্ত্রটি যেহেতু ত্রুটি ছিল, তাই এই দুটো ঘরের মেজারমেন্ট তোমাকে যন্ত্র বলবেই না। তাই আমি প্রথমে জিরো এরর বের করে নিয়ে ফাইনাল মেজারমেন্টে এই নেগেটিভ এররটাকে এবার যোগ করব। হ্যাঁ, দুটো ঘরের সমতুল্য পরিমাণ মেজারমেন্ট যন্ত্র করেই দেয়নি তোমাকে, বলছে না এখনও মেজারমেন্ট শুরু হয়নি, অথচ তুমি মেজার করে দিয়েছো। তো ফাইনাল রেজাল্টে বা ফাইনাল মেজারমেন্টে তুমি এই নেগেটিভ জিরো এররকে এখানে যোগ করবে কি করবে না? বলবে হ্যাঁ স্যার, একদম ভার্নিয়ার ক্যালিপারের মতনই নেগেটিভ জিরো এরর হলে ফাইনাল মেজারমেন্টের সাথে এটা যোগ হয়ে যাবে। নেগেটিভ জিরো এরর মানে কি? নেগেটিভ আসবে মানটা, আর নেগেটিভ মানটা এখানে বসালে নেগেটিভে জিরো, এই নেগেটিভে তোমার পজিটিভ হবে কি হবে না? তো নেগেটিভ পজিটিভ হয়ে যেতেই তাই মানটা এখানে যোগ হয়ে যায়। আশা করছি পুরো প্রপারলি ক্লিয়ার হচ্ছে তোমার ব্যাপারটা। কখন তোমার মেজারমেন্ট হয়ে আছে বলবে, কখন মেজারমেন্ট স্টার্টই হয়নি বলবে, তো তোমার ইনস্ট্রুমেন্ট দেখেই তুমি বুঝে যাবে। তো ভালো করে নোট করবে এটা। আশা করছি তুমি বুঝতে পেরেছো পুরো। আচ্ছা, আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে জিরো এরর হলে কি হবে, তো দেখো, যদি আমি দেখি কি দেখতে পাচ্ছি এখানে জিরো এরর। দেখো, যদি জিরো এরর না থাকে তাহলে তোমার স্পিন্ডেল আর স্টার্ট যখন একসাথে কানেক্ট অবস্থায় থাকবে তখন সেখানে এই যে স্পিন্ডেল আর দেখো স্টার্ট একসাথে কানেক্ট অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ? মেন স্কেলের যে বেস লাইন আর সার্কুলার স্কেলের জিরো এক লাইনে আছে না? আর দেখো ভালো করে, এই ক্ষেত্রে মেন স্কেলের জিরোটা অর্ধেক দেখা যাচ্ছে। দেখো ভালো করে, মেন স্কেলের জিরোটা আমি অর্ধেক দেখতে পাচ্ছি, পুরোপুরি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। যদি পজিটিভ জিরো এরর থাকে তাহলে এই জিরোটা একটু নিচের দিকে থাকবে। দেখো ভালো করে, যদি পজিটিভ জিরো এরর হয় তাহলে সার্কুলার স্কেলের জিরোটা বেস লাইন থেকে নিচে থাকবে। আর দেখো মেন স্কেলের জিরোটা প্রায় পুরো দেখা যাচ্ছে এবার। ঠিক নয়? এবার যখন নেগেটিভ জিরো এরর থাকবে তখন এই যে সার্কুলার স্কেলের জিরোটা, তখন দেখো মেন স্কেলের যে বেস লাইন তার উপরে থাকবে। আর মেন স্কেলের বেস লাইনের যদি উপরে থাকে তখন তুমি বলবে যে দেখুন স্যার, যে মেন স্কেলের বেস লাইনের দেখো উপরে আছে জিরোটা, তাহলে ওই জিরোটা দেখো প্রায় ঢাকা পড়ে যাচ্ছে। মেন স্কেলের যে জিরো সেটা দেখো ঢাকা পড়ে যাচ্ছে তোমার সার্কুলার স্কেল দ্বারা। কিন্তু আমার যন্ত্রটা যেহেতু তোমার কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তাই এই জিরোটা পুরোপুরি ঢাকা পড়ছে না। অ্যাকচুয়াল যান্ত্রিক ত্রুটি থাকলে ওই জিরোটা তুমি দেখতেও পাবে না। এই জিরোটার কথা বলছি, মেন স্কেলের এই জিরোটার কথা আমি বলছি। তো এই হচ্ছে তোমার কনসেপ্ট, যে কোথাও যদি জিরো এরর দেখতে পাই তাহলে জিরোটা কোথায় থাকবে।
তো আশা করছি তুমি পুরো বুঝতে পেরেছো আমাদের স্ক্রু গেজের পুরো কনসেপ্ট। তো এই ছিল আমাদের স্ক্রু গেজের কনসেপ্ট। আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে, তুমি চাইলে এটা পজ করে নোট করবে। আমাদের আরেকটা টপিক রয়ে গেছে, এই টপিকটা হয়ে গেলেই আমাদের পুরো ফার্স্ট ইউনিটের কনসেপ্টগুলো সব থিওরি ক্লিয়ার হয়ে যাবে। এটাও মুছে দিলাম। হ্যাঁ, একটা ছোট্ট করে টপিক কি, অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের অ্যাকিউরেসি বলতে কি বুঝবো আর প্রিসিশন বলতে কি বুঝবো, দুটোর বাংলা আমি লিখছি। তো ফার্স্ট আসছি 1 নম্বরে অ্যাকিউরেসি। এর বাংলা কি? সঠিকতা। সঠিকতা, ঠিক। মনে করো তুমি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা ভৌত রাশির পরিমাপ করলে, এবার পরিমাপ করে দেখলে সেই মানটা ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি বা সঠিক মানের কতটা কাছাকাছি। তো সঠিক মানের যতটা কাছাকাছি হবে সেই অনুযায়ী আমি বলে দেবো ওই যন্ত্রটার অ্যাকুরেসি কত ভালো বা কত খারাপ বা কত বেশি বা কত কম। কথা বুঝতে পারছো আমার? তো আমি এখান থেকে যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে সংজ্ঞা হিসাবে কী লিখবো আমি, যে কোনো যন্ত্রের সঠিকতা বলতে কী বোঝায়, ওই যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি পরিমাপ করে যে মানটি পাওয়া যায় সেই মানটি সঠিক মানের কতটা কাছাকাছি, এটাই হচ্ছে তোমার অ্যাকুরেসির মেজারমেন্ট। ঠিক নয়? তো কোনো যন্ত্রের সাহায্যে একটি ভৌত রাশি পরিমাপ করে যে মানটি পাওয়া যায় সেই মানটি সঠিক মানের বা ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি, সেটি দ্বারা একটি যন্ত্রের অ্যাকুরেসি বা সঠিকতা প্রকাশিত হয়। ক্লিয়ার? যদি একটু উদাহরণ দিই, মনে করো তোমার কাছে মেজারিং স্কেল আছে। স্কেল, হ্যাঁ, তুমি একটা যন্ত্র নিছো ভৌত রাশি পরিমাপ করার জন্য, সেটা হচ্ছে স্কেল। একটা বস্তু আছে বা একটা তোমার লাঠি আছে মনে করো, বা দণ্ড আছে, যা হোক, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো 20 সেমি। এটা হচ্ছে তোমার ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। এবার তুমি এই স্কেল দিয়ে এটাকে যখন পরিমাপ করলে তখন তুমি মনে করো মেজারমেন্টগুলো কেমন পাচ্ছ। মেজারমেন্টগুলো একটু ভালো করে তাকাবে। প্রথমে তুমি মেজার করলে, সাপোজ মনে করো তুমি পেলে 18 সেমি মনে করো, তাহলে কি আমি বলে দেবো যে তোমার স্কেলটার অ্যাকুরেসি খুবই খারাপ? বলবো হ্যাঁ স্যার, সঠিক মানের কাছাকাছি কোথায় 20 আর কোথায় 18। ঠিক নয়? তো একবার মেজার করেই বলে দেওয়া যাবে যে একটা যন্ত্রের অ্যাকুরেসি কত ভালো। ঠিক আছে? তো একটু জেনে রাখবে যে অ্যাকুরেসি যদি বের করতে হয় আমাকে একবারই মেজার করতে হয়, আর একবার মেজারমেন্ট করে আমি বলে দেবো যে ওর অ্যাকুরেসি কত ভালো। সাপোজ মনে করো তুমি আরও 2-3টে মেজার করলে, সাপোজ, হ্যাঁ, এটা মনে করো 1 নম্বর মেজারমেন্ট। 2 নম্বর মেজারমেন্ট করে তুমি দেখলে 18.1 সেমি। 3 নম্বর তুমি মেজার করে দেখলে 18.3 সেমি। 4 নম্বরে মেজার করে দেখলে 17.9 সেমি। তো এতগুলো যে মেজারমেন্ট করে তুমি দেখছো সঠিক মানের কাছাকাছি তো পৌঁছতেই পারছে না। তোমার এই স্কেলটার দ্বারা পরিমাপ করে তুমি দেখছো পরিমাপটা সঠিক মানের কাছাকাছি যেতেই পারছে না। তাহলে আমি বলে দেবো এই স্কেলটার অ্যাকুরেসি ভালো নয়, নট গুড। ঠিক নয়? তো এই হচ্ছে তোমার অ্যাকুরেসির ব্যাপার। এবার আমি যাচ্ছি প্রিসিশন। তোমরা এটা পজ করে নোট করবে আর পাশে লিখে নেবে স্কেলটির সঠিকতা ভালো নয়। কী লিখবো এখানে? স্কেলটির সঠিকতা ভালো নয়। আচ্ছা, সঠিকতা ভালো কেমন হতো? যদি আমি বলতাম যে মেজারমেন্ট এলো মনে করো 19.7, হ্যাঁ একদম ভালো, 20 কাছাকাছি, 19.8, 19.9, তখন তুমি বলে দিতে যে হ্যাঁ অবশ্যই স্কেলটার সঠিকতা ভালো। ঠিক নয়? তো তুমি চাইলে 1-2 উদাহরণ লিখে নিতে পারো যে স্কেলটির মেজারমেন্ট যদি 19.8, 19.9, হ্যাঁ 19.5 এরকম যদি আসতো তাহলে আমি বলে দিতাম যে সঠিক মানের কাছাকাছি আসছে মান, অতএব এটার সঠিকতা খুব ভালো। আমি উদাহরণ আরও নেব, তুমি এটা পজ করে নোট করবে। চলে যাচ্ছি 2 নম্বর।
2 নম্বর কি? প্রিসিশন। প্রথমটা জানলাম আমরা অ্যাকুরেসি, এবার জানবো হচ্ছে প্রিসিশন। হ্যাঁ, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে যথার্থতা, যথার্থতা বা সুসংহিতা, সুসংহিতা। তো ইংলিশ তো একটাই নাম, প্রিসিশন। প্রিসিশন বা এটা বলতে আমি কি বুঝবো, কোনো যন্ত্রের প্রিসিশন মানে কি? ঠিক, তো কোনো যন্ত্রের যথার্থতা বলতে কি বোঝায়? বলছে একটি যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশির তুমি একাধিকবার পরিমাপ করো, আর সেই পরিমাপগুলির মধ্যে যেগুলির মান কাছাকাছি, যদি অনেকগুলো কাছাকাছি মান পাই, তাহলে আমি বলে দেবো যে যন্ত্রটি খুব প্রিসাইজ, অর্থাৎ যন্ত্রটির যথার্থতা খুব ভালো। আবার শুনবে ভালো করে, একটু অন্যরকমভাবে বলি। মনে করো তুমি একটা ভৌত রাশি পরিমাপ করলে 10 বার, 10 বারের মধ্যে দেখা গেল একটা মান প্রায় 4-5 বার এসেছে, 4 বার এসেছে মনে করো, ওই মানটাই বারবার রিপিট হয়েছে। অ্যাকচুয়ালি প্রিসিশন মানে রিপিটেবিলিটি বলে অ্যাকচুয়ালি, যে কোনো মান যদি রিপিট হচ্ছে কি বারবার, তাহলে যদি রিপিট হয় তাহলে বলে দেবো যে ওই যন্ত্রটার রিপিটেবিলিটি খুব ভালো, অর্থাৎ প্রিসিশন খুব ভালো। ঠিক, তো 10 বার পরিমাপে দেখতে পাচ্ছি 4 বার বা 5 বার একটা মান বারবার এসেছে, তাহলে আমি বলে দেবো যন্ত্রের প্রিসিশন কি খুব ভালো। ক্লিয়ার? চলো একটা উদাহরণ নিই। আবার মনে করো তুমি একটা স্কেল নিলে, এই স্কেলটা নেওয়ার পর এখান থেকে তুমি আবার একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করলে বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলে। অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা যা ছিল মনে করো 20 সেমি যাই নিয়েছিলাম। এবার দেখো আমি অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি অনেকগুলো। প্রিসিশন তোমার জানার জন্য মেজারমেন্ট অনেকগুলো নিতে হবে, কিন্তু অ্যাকিউরেসি জানার জন্য একবার মেজারমেন্ট করলেই হবে। ঠিক, তো মেজারমেন্ট কতগুলো নিয়েছি মনে করো, আমি অনেকগুলো নিচ্ছি, 6টা নিচ্ছি। 1 2 3 4 5 6, এই 6টা মেজারমেন্ট একটু লিখছি, ভালো করে দেখবে। প্রথমবারে তুমি পেলে মনে করো 17.1 সেমি, দ্বিতীয়বারে তুমি পেলে মনে করো 17.2 সেমি, তৃতীয়বারে তুমি পেলে 17.1 সেমি, চতুর্থবারও তুমি পেলে মনে করো 17.1 সেমি, পঞ্চমবারে তুমি পেলে মনে করো 17.3 সেমি, আর ষষ্ঠবারে তুমি পেলে 17.0 সেমি। তো বলো এই যন্ত্রটা কি কোনো একটা বিশেষ মানকে বারবার রিপিট করছে? বলবে হ্যাঁ স্যার। কোনটা? 17.1 সেমি প্রথমবারও দেখিয়েছে, তৃতীয়বারও দেখিয়েছে, চতুর্থবারও দেখিয়েছে, তার মানে 17.1 সেমি মানটাকে ও 3 বার রিপিট করেছে। তাহলে আমি বলে দেবো এই যন্ত্রটার প্রিসিশন খুব ভালো, কিন্তু এই যন্ত্রটার অ্যাকুরেসি খুব খারাপ। দেখো কোথায় 20 সেমি আর মেজারমেন্ট দেখাচ্ছে 17-17-এর কাছাকাছি, 17.1 2 17.3। একটা যন্ত্রের প্রিসিশন ভালো হওয়ার অর্থ এই নয় যে যন্ত্রটার অ্যাকুরেসিও খুব ভালো হবে। ঠিক আছে, তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আমি যদি তোমাকে বলি যে একটা যন্ত্রের অ্যাকুরেসিকে আমি বেশি গুরুত্ব দেবো না প্রিসিশনকে, তো আমার অ্যান্সার হবে অ্যাকুরেসিকে। কেন? আমরা সঠিকটাকেই চাই আগে, ভুল জিনিস বারবার বলে দিলে ভুলটা সঠিক হয়ে যায় না। দেখো 20 সেমির জায়গায় ভুল বলছে তো 17.1 17.1 বারবার 17.1 বলে দিলে কি 20টা 17 হয়ে যাবে? একদম না। তাই একটা যন্ত্রের ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ কোনটি? সেটা হচ্ছে অ্যাকুরেসি। মাথায় রাখা জানো, অ্যাকুরেসি এখানে বেশি অ্যাডভান্টেজ পাবে বা প্রায়োরিটি পাবে অ্যাজ কম্পেয়ার টু প্রিসিশন। অবশ্যই একটা যন্ত্র যদি ভালো অ্যাকুরেট হয় এবং প্রিসাইজও হয় তাহলে তো আমার জন্য একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। একটা যন্ত্রের অ্যাকুরেসিও ভালো, প্রিসিশনও ভালো, তাহলে সেই যন্ত্র তো সব থেকে বেস্ট। চলো একটা উদাহরণ নিই, একটা লাস্ট উদাহরণ নিয়ে আমরা আজকের টপিক শেষ করব। এটা তুমি পজ করে নোট করবে, আর পাশে কি লিখবে? স্কেলটির যথার্থতা খুব ভালো বা ভালো। স্কেলটির যথার্থতা
খুব ভালো। ঠিক আছে, তো পজ করে নোট করবে এতটা। আমি চলে যাচ্ছি একটা লাস্ট কোশ্চেন নিয়ে, ছোট্ট করে একটা কোশ্চেন নিই, চলো দেখা যাক। অ্যাকুরেসি আর প্রিসিশন নিয়ে তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি একটা স্কেল নিয়ে আবার মেজারমেন্ট করেছো, দুটো স্কেল আছে তোমার কাছে, মনে করো দুটো স্কেল আছে, স্কেল 1 আর স্কেল 2। আমি একটা ছক বানাচ্ছি। একটা বস্তুর দৈর্ঘ্যকে তুমি পরিমাপ করেছো। আমি মোট দেখো 1 2 3 4 5টা পরিমাপ নিচ্ছি। যে বস্তুটার দৈর্ঘ্যকে তুমি পরিমাপ করেছো, মনে করো আমি এই জায়গাটায় আসছি, দেখো হ্যাঁ, এই বস্তুটার দৈর্ঘ্য ছিল অ্যাকচুয়াল তোমার কত, মনে করো 15 সেমি, একটু অন্যরকম নেই, 15 সেমি ছিল বস্তুটার ট্রু ভ্যালু, দৈর্ঘ্যটা। এবার স্কেল 1 দিয়ে তুমি মেজার করে দেখলে, আচ্ছা চলো আরেকটা নিয়ে নিচ্ছি স্কেল 3, তাহলে তোমার একবারে ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা স্কেল নিয়েছি, মনে করো তোমার কাছে 3টে স্কেল ছিল, স্কেল নাম্বার 3 দিয়েও তুমি মেজার করে দেখলে যে কত কত পেলাম। ভালো করে দেখবে আর বুঝবে এটা। 1 নং, 2 নং, 3 নং। স্কেল 1 দিয়ে যখন আমি মেজার করি তখন এই মানগুলো কেমন পাচ্ছি দেখবে। প্রথমে পাচ্ছি 14.9 সেমি, আর লিখলাম না সেমিটা, বুঝে নাও। তারপরে পেয়েছো মনে করো 14.8 সেমি, তারপরে তুমি মেজার করেছো তখন পেয়েছো 14.7 সেমি, তারপর মনে করো তুমি মেজার করেছো একেবারে 15ই পেয়ে গেছো, 15.0 সেমি, আর লাস্ট আরেকবার তুমি মেজার করেছো 14.5 সেমি। ঠিক। স্কেল নাম্বার 2, যখন আমি স্কেল নাম্বার 2তে গেলাম তখন মেজারমেন্টগুলো একটু দেখবে। প্রথমে পেয়েছি 13.1 সেমি, দ্বিতীয়বারে পেয়েছি 13.0 সেমি, তৃতীয়বারে 13.1 সেমি, চতুর্থবারে 13.2 সেমি, আর পঞ্চমবারে 13.1 সেমি। ওকে, আর লাস্ট বার যখন মেজার করলাম, মানে তৃতীয় স্কেল দিয়ে যখন মেজার করলাম, এটা ছিল প্রথম স্কেল দিয়ে মেজারমেন্ট করার ফলাফল, এটা হচ্ছে দ্বিতীয় স্কেলটি দিয়ে মেজারমেন্ট করার ফলাফল। এবার তৃতীয়টার জন্য লিখব। দেখো এটা কত, আমি পেলাম 14.8 সেমি, দ্বিতীয়বারে পেলাম 14.9 সেমি, তৃতীয়বারে পেলাম 14.8 সেমি, চতুর্থবারে পেলাম মনে করো 14.7 সেমি, আর পঞ্চমবারে পেলাম মনে করো 14.8 সেমি। এবার আমি জানতে চাইছি এই 3টে যন্ত্রের অ্যাকুরেসি আর প্রিসিশন কেমন, এটা আমি জানতে চাইছি। তাহলে একটু দেখো তো ভালো করে। এখানে আমি দুটো হেডিং বানাচ্ছি, এখানে একটু হেডিং দেখে নাও, অ্যাকুরেসি আর প্রিসিশন, এই দুটোর ব্যাপারে আমি কমেন্ট করতে চাই 3টে যন্ত্রের ক্ষেত্রেই। তো তুমি কি বলবে প্রথমটার ক্ষেত্রে, একটু তাকিয়ে দেখো ভালো করে। যদি আমি প্রথম যন্ত্রের দিকে তাকাই তো সঠিক মান হচ্ছে 15 সেমি, আর ও কত মান দিয়েছে 14.9, 14.8, 14.7, 15, 14.5, কিন্তু কোনো মান রিপিট করতে পারেনি। অর্থাৎ সঠিক মানের কাছাকাছি ও ভ্যালু দিয়েছে স্কেলটা, কিন্তু কোনো মানকে রিপিট করার অত ক্ষমতা নেই। তাহলে কি আমি বলতে পারি না যে এটার অ্যাকুরেসি খুব ভালো কিন্তু প্রিসিশন খারাপ? বলবে হ্যাঁ স্যার একদম ঠিক, এটার অ্যাকুরেসি খুব ভালো, সঠিক মানের কাছাকাছি অ্যান্সার দিয়েছে, কিন্তু প্রিসিশন খুব খারাপ। দ্বিতীয় যন্ত্রটা এসো, দ্বিতীয় যন্ত্রটার দিকে তাকিয়ে দেখো, ভ্যালু 13.1, 13, 13.1, 13.2, 13, আরে এ তো 15 সেমির কাছাকাছিই নেই। তো প্রথমে আমি বলে দেবো এর অ্যাকুরেসি খুব খারাপ, সঠিক মানের কাছাকাছি যেতেই পারেনি। কিন্তু 13.1 3বার রিপিট করেছে, তো 13.1 3বার রিপিট করেছে মানে যন্ত্রটার রিপিটেবিলিটি খুব ভালো না, আর তাই যদি হয় এর প্রিসিশন খুব ভালো। ওকে, লাস্ট স্কেলটাতে এসো, স্কেল নাম্বার 3তে।
14.8, 14.9, 14.8 আমি দেখতে পাচ্ছি পুরো মানগুলো 15-র কাছাকাছি, তার মানে তুমি বলে দেবে এর অ্যাকুরেসি তো খুব ভালো। আবার 14.8 দেখো 3বার রিপিট হয়েছে, তো 14.8 সেমি যদি 3বার রিপিট হয় তার মানে এই যন্ত্রটার রিপিট করার ক্ষমতাও বেশ ভালো, তাই এর প্রিসিশনও ভালো। স্কেল নাম্বার 3 ইজ বোথ অ্যাকুরেট অ্যান্ড প্রিসাইজ। খুব ভালো এই স্কেলটা, আমি বলতে পারবো। এই 3টে স্কেলের মধ্যে যদি আমাকে বলে যে কোনটা চুজ করবে মেজারমেন্টের জন্য, তাহলে আমি স্কেল নাম্বার 3কে চুজ করব। স্কেল নাম্বার 1কেও চুজ করবো না, স্কেল নাম্বার 2কেও চুজ করবো না, চুজ করবো স্কেল নাম্বার 3। হ্যাঁ, ইনকেস যদি স্কেল নাম্বার 3 না থাকতো, দেখো এখানে মজার ব্যাপার, স্কেল নাম্বার 3 মনে করো নেই, তাহলে আমি এই দুটো স্কেলের মধ্যে স্কেল নাম্বার 1কে চুজ করতাম, কারণ আমার কাছে অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। ঠিকই ঠিক নয়? তো এই ছিল আমাদের টপিক, আশা করছি তুমি পুরো বুঝে গেছো। লেকচার একটু লম্বা হয়ে গেল, ভালো করে বুঝবে। আমি নেক্সট লেকচারে আশা করছি ওটা আমাদের এই ইউনিটের লাস্ট লেকচার হবে। নেক্সট লেকচারে আমি স্ক্রু গেজের অঙ্ক নিয়ে আসবো। তুমি ভালো করে এই টপিকটা আগে বুঝবে, ক্লিয়ার করবে কনসেপ্ট, তারপর সেই অঙ্কের লেকচারে তুমি আসবে বা দেখবে। তো আজকে এতটা থাকলো, ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।